আসসালামু আলাইকুম। সমন্বয় ও নিয়ন্ত্রণ চ্যাপ্টারটার উপরে এটা একটা অনশট সিকিউ সলভিং ক্লাস। সো এই ক্লাসটা তুমি যদি করো তাহলে তোমার পুরো চ্যাপ্টারটার যে একটা ওভারভিউ, একটা রিভিশনটা কমপ্লিট হয়ে যাবে এবং এই চ্যাপ্টার থেকে তোমার এইচএসসিতে যে সিকিউগুলো আসুক না কেন তুমি অ্যান্সার করতে পারবে। এবং এটা যে শুধুমাত্র এইচএসসির জন্য কাজে লাগবে এরকম না, কলেজের ইন্টারনাল যে পরীক্ষাগুলো আছে সেখানেও তুমি এই চ্যাপ্টারের এই ক্লাসটা করে থাকলে দেখবা যে তুমি সিকিউগুলো সব অ্যান্সার করতে পারতেছো। সো বেশি দেরি না করে চলো আমরা ক্লাসটা শুরু করি এবং ক্লাসটা দেখবা তুমি নিজে করলেই বুঝবা যে ক্লাসটা যথেষ্ট গোছানো একটা ক্লাস, ঠিক আছে? আচ্ছা, সো চলো আমরা শুরু করি ক্লাসটা। শুরুতে আমরা একটু দেখি সৃজনশীল প্রশ্ন। গত কয়েক বছর এই চ্যাপ্টারটা আসলে শর্ট সিলেবাসের মধ্যে ছিল না এবং এখান থেকে এই জন্য এইচএসসিতে তোমার সিকিউ আসে নাই। বাট আগে যখন শর্ট সিলেবাস ছিল না, ঠিক আছে, করোনা মহামারীর আগে 2019 সালে, 2018 সালে কিংবা তারও পূর্বে দেখো প্রত্যেক বছর কিন্তু এই চ্যাপ্টার থেকে একটা করে, এই চ্যাপ্টার থেকে অ্যাটলিস্ট একটা করে প্রশ্ন, অ্যাটলিস্ট একটা করে সিকিউ কিন্তু আসছে, ঠিক আছে? সো এটা একটা সিকিউয়ের জন্য গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এবং এই চ্যাপ্টারটা যদি আমরা সিকিউয়ের জন্য ভাগ করি তাহলে কি কি টপিক আমরা পাই? ইম্পর্টেন্ট যে টপিকগুলো গ এবং ঘয়ের জন্য, বিশেষ করে গ এবং ঘয়ের জন্য যে টপিকগুলো সেগুলো আসলে কি? আচ্ছা দেখো, প্রথম হচ্ছে অন্তকর্ণের, আমরা হচ্ছে কর্ণ পড়ব, ঠিক আছে? তিনটে টপিক আমি বলে দিই, দেখো একটা হচ্ছে কর্ণ, তারপর হচ্ছে চোখ, দেন হচ্ছে হরমোন। এই তিনটা টপিক থেকে আসলে বেশি প্রশ্ন আসে, বুঝছো? এছাড়াও আমরা কিন্তু ক এবং খ সেগুলো কিন্তু পড়বো, ঠিক আছে? বাট শুরুতে আমরা ওই টপিকগুলো, ব্রড যে টপিকগুলো আছে টপিকগুলো পড়বো। আচ্ছা, শুরুর যে টপিকটা সেটা কি? সেটা হচ্ছে ইয়ার বা কর্ণ। এখন ইয়ার বা কর্ণের যে পার্ট কি কি আছে, একটা হচ্ছে অন্তকর্ণের গঠন, এখান থেকে আসে, ঠিক আছে? অন্তকর্ণের গঠন, এই প্রশ্নটা সব থেকে বেশি আসছে। সো এটা একটা 3 স্টার কোশ্চেন। এরপরে ইউট্রিকুলাসের গঠন, স্যাকুলাসের গঠন, সো এইগুলাও আসছে, ঠিক আছে? অন্তকর্ণের গঠন তো পুরাটা, ওর মধ্যে তো তোমার ইউট্রিকুলাস পড়তেছে, স্যাকুলাস পড়তেছে, বাট আলাদা করে ইউট্রিকুলাস এবং স্যাকুলাস এগুলো আসছে। বাট সব থেকে বেশি চান্স হচ্ছে অন্তকর্ণের গঠন এটা আসা, এবং তোমার কি শ্রবণ মেকানিজম আর ভারসাম্যের মেকানিজম, ঠিক আছে? সো তোমার যদি অন্তকর্ণের গঠন পড়ো তাহলে তো এই দুইটা প্রশ্ন হয়ে যাচ্ছেই, তাই না? এবং এই যে মেকানিজম, শ্রবণ অথবা ভারসাম্য, এই মেকানিজমটাও কিন্তু অনেক বেশি আসছে, ঠিক আছে? সো এবং আমি যে টপিকগুলো আমি বললাম, ঠিক আছে, এই চ্যাপ্টারে যে টপিকগুলো আছে তার মধ্যে কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট কোনটা জানো? ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কর্ণ বা ইয়ার। এবং কর্ণ বা ইয়ারেরও ইম্পর্টেন্ট পার্টগুলো কোনগুলো, ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কোনগুলো? এই যে এইটা আর এই লাস্টের এটা, ঠিক আছে? সো আমরা হচ্ছে এই যে অন্তকর্ণের গঠন এটা পড়ার আগে বহিকর্ণ, মধ্যকর্ণ এগুলো হালকা করে দেখে যাব, ঠিক আছে? যাতে আমরা রিলেট করতে পারি। কেন লাগবে? কারণ শ্রবণ মেকানিজম যখন আমরা দেখবো তখন কিন্তু ওই পার্টগুলো লাগবে, ঠিক আছে? সো আমরা অল্প অল্প করে দেখে যাব বহিকর্ণের গঠন, তারপর হচ্ছে মধ্যকর্ণের গঠন, এগুলো খুবই অল্প করে, সামান্য করে আমরা দেখবো, ঠিক আছে? আচ্ছা, সবার আগে বহিকর্ণের তিনটা অংশ। কয়টা অংশ? তিনটা। কি কি জানো? এই যে একটা, এই যে এটাকে বলা হয় পিনা, ঠিক আছে? পিনা। এরপরে এরপরে যে নালীর মতন যেখানে তুমি কটন বার দিয়ে যে অংশটা কানের পরিষ্কার করো, ঠিক আছে, এইটাই আর কি। এটার নাম কি? এটার নাম হচ্ছে কর্ণকুহর। সো পিনা, কর্ণকুহর, তোমরা এগুলো পড়ছো, আমার মুখে শুনলে তুমি পারবা, ঠিক আছে? এরপর শেষ যে অংশটা সেটার নাম কি? সেটার নাম হচ্ছে একটা পর্দা, টিম্প্যানিক মেমব্রেন বা কর্ণপটহ, ঠিক আছে? তাহলে তিনটা অংশ আমরা দেখলাম, একটা হচ্ছে টিম্প্যানিক, একটা হচ্ছে পিনা সবার বাইরে, ঠিক আছে? বহিকর্ণের তিনটা অংশ, পিনাটা হচ্ছে তরুণাস্থি দিয়ে তৈরি। এরপর আসো কর্ণকুহর। কর্ণকুহরের বাইরের এক তৃতীয়াংশ এটা হচ্ছে তরুণাস্থি দিয়ে তৈরি, ঠিক আছে? বাট ভেতরে যে 2/3 আছে এটা হচ্ছে এক প্রকার অস্থি দিয়ে তৈরি। কোন অস্থি? টেম্পোরাল অস্থি দিয়ে তৈরি, ঠিক আছে? টেম্পোরাল অস্থি দিয়ে তৈরি, ঠিক আছে? তাহলে কর্ণকুহরটাও আমরা দেখে ফেললাম। এরপর আসি কর্ণপটহ বা ইংরেজিতে বলা হয় টিম্প্যানিক মেমব্রেন, ঠিক আছে? এবং টিম্প্যানিক মেমব্রেনেই শব্দটা এসে যখন আঘাত করে, আমি যে কথা বলতেছি তোমার কানে যে শব্দটা যাচ্ছে এটা গিয়ে যখন আঘাত করবে টিম্প্যানিক মেমব্রেনটা কম্পিত হবে, ঠিক আছে? এরপরে কিন্তু কম্পনটা যাবে কার কাছে জানো? মধ্যকর্ণের আবার কি কি আছে? মধ্যকর্ণে আছে অস্থি, ম্যালিয়াস, ইনকাস এবং স্টেপিস, তিনটা অস্থি আছে এবং এই অস্থি দিয়ে ওই কম্পনগুলো প্রবাহিত হবে। এগুলো আমরা শ্রবণের মেকানিজমে পড়বো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে দেখো তোমার কি আছে? তাহলে তোমার হচ্ছে এইখানে ম্যালিয়াস, ইনকাস এবং স্টেপিস, তিনটা অস্থি আছে। তাহলে অস্থি আছে তিনটা। এরপর কি আছে? ইউস্টেশিয়ান টিউব একদিকে মধ্যকর্ণ, আরেক দিকে নাসা গলবিল, এই দুইটার মধ্যে সে সংযোগ ঘটায়। কে সংযোগ ঘটায়? ইউস্টেশিয়ান টিউব সংযোগ ঘটায়। তাহলে মধ্যকর্ণের 2 নম্বর অংশটা দেখলাম। 3 নম্বর অংশ হচ্ছে দুইটা ছিদ্র, একটা হচ্ছে ফেনেস্ট্রা ওভালিসে এই যে স্টেপিস এসে যুক্ত হয়,
ঠিক আছে। এরপরে ফেনেস্ট্রা ওভালিসের ঠিক নিচে থাকে ফেনেস্ট্রা রোটান্ডা, ফেনেস্ট্রা রোটান্ডা, ঠিক আছে। ফেনেস্ট্রা রোটান্ডা কি করে, অন্তঃকর্ণে কখনো যদি বায়ুচাপ বেশি হয়ে যায়, সো এই ফেনেস্ট্রা রোটান্ডা দিয়েই অন্তঃকর্ণ থেকে বায়ুচাপটা কোথায় আসে, মধ্যকর্ণে আসে। এর মধ্যকর্ণের সাথে আমরা জানি মধ্যকর্ণের সাথে নাসাগলবিলের সংযোগ আসছে কিসের মাধ্যমে, এই ইউস্টেশন টিউবের মাধ্যমে, ঠিক আছে। সো এইখানে কিন্তু বায়ুর যে চাপটা সেটা কি হয়ে যায়, এটা নিউট্রালাইজ হয়ে যায়। ওকে, আচ্ছা, তাহলে আমরা বহিকর্ণের মধ্যকর্ণের পার্টসগুলো আরেকবার নামগুলো জাস্ট দেখবো। বহিকর্ণে পিনা, তারপর কর্ণকুহর, তারপর হচ্ছে কর্ণপটহ। মধ্যকর্ণে এসে তিনটা অস্থি আছে, ম্যালিয়াস ইনকাস স্টেপিস, একটা টিউব আছে বা যেটাকে বলা হয় তোমার ইউস্টেশন টিউব, যেটা নাসাগলবিল এবং মধ্যকর্ণের সংযোগ ঘটাচ্ছে। দুইটা ছিদ্র আছে, একটা হচ্ছে ফেনেস্ট্রা ওভালিস আর একটা হচ্ছে ফেনেস্ট্রা রোটান্ডা। ওকে, আচ্ছা, এরপরে কিন্তু আমরা অন্তঃকর্ণে চলে যাব। অন্তঃকর্ণে আমরা দেখতেছি যে এখানে ওই যে শামুকের মতন পেঁচানো, এটা কি ককলিয়া, ঠিক আছে। আচ্ছা, ককলিয়া এবং তোমার তিনটা সেমিসার্কুলার ক্যানেল, ঠিক আছে, তিনটা সেমিসার্কুলার ক্যানেল দিয়ে গঠিত, ঠিক আছে। সো আমরা ককলিয়া এবং তোমার যে অর্ধবৃত্তাকার নালী, এই দুইটার কিন্তু গঠন আমরা দেখব। শুরুতে আসো, ককলিয়া, ককলিয়া থাকে হচ্ছে স্যাকুলাস অংশে, মানে স্যাকুলাস যে অংশটা, স্যাকুলাস অংশটার আন্ডারেই কিন্তু ককলিয়া পড়তেছে। ওকে, সো ককলিয়া যেটা শামুকের মতন পেঁচানো অংশটা, শামুকের খোলকের মতন। সো এই যে ককলিয়া বা স্যাকুলাস, এইটা যে স্ট্রাকচার, এটা স্ট্রাকচার যথেষ্ট কমপ্লেক্স। তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু সিম্পল করে স্ট্রাকচারটা লিখবো, ঠিক আছে। আচ্ছা, তো চলো আমরা এটা একটু পড়ি। আচ্ছা, স্যাকুলাসের পার্ট হচ্ছে ককলিয়া। ককলিয়ার টোটাল তিনটা প্রকোষ্ঠ আমরা এটাকে ভাগ করতে পারি, ঠিক আছে। এবং প্রকোষ্ঠগুলো ভাগ হয় কেমনে, দুইটা আসলে মেমব্রেন দিয়ে বা পর্দা দিয়ে, ঠিক আছে। যেরকম এই যে নিচের এই যে তোমার স্ক্যালা মিডিয়া যেটা গঠিত হয়, সেটা গঠিত হয় দুইটা পর্দা দিয়ে বা মেমব্রেন দিয়ে, ঠিক আছে। যেরকম এই যে এটার নাম হচ্ছে বেজিলার মেমব্রেন, ঠিক আছে। ওপরেরটার এটার নাম হচ্ছে রিসনার্স মেমব্রেন। সায়েন্টিস্ট রিসনারের নাম অনুসারে নামকরণ করা হয়েছে রিসনার্স মেমব্রেন। ওকে, তাহলে দেখো আমরা ককলিয়া অংশটা কিন্তু একদম সিম্পলিফাইড ওয়েতে দেখতেছি। নিচের যে মেমব্রেনটা, এটার নাম হচ্ছে বেজিলার মেমব্রেন, এবং উপরের যে মেমব্রেনটা, এটার নাম হচ্ছে, যেটা আমি মার্ক করছি, এটার নাম হচ্ছে রিসনার্স মেমব্রেন। বেজিলার মেমব্রেন এবং রিসনার্স মেমব্রেন দিয়ে তোমার গঠিত হয়েছে কি, গঠিত হয়েছে স্ক্যালা মিডিয়া, স্ক্যালা মিডিয়া, ঠিক আছে। তোমরা বাংলায় লিখবা আর কি। আচ্ছা, তাহলে দেখো এটা স্ক্যালা মিডিয়া, এটার নাম কি, এটার নাম হচ্ছে স্ক্যালা ভেস্টিবুলি, স্ক্যালা ভেস্টিবুলি, স্ক্যালা ভেস্টিবুলি। এটার নাম কি, এটার নাম হচ্ছে স্ক্যালা টিম্প্যানি। তাহলে দেখো মাঝে আছে, জন্য নাম হচ্ছে মিডিয়া, স্ক্যালা ভেস্টিবুলি, স্ক্যালা মিডিয়া, স্ক্যালা টিম্প্যানি। তিনটা আমরা প্রকোষ্ঠ কিন্তু পেয়ে গেলাম। স্ক্যালা মিডিয়া যেটা, সেটা কীভাবে গঠিত হয়েছে, রিসনার্স মেমব্রেন এবং বেজিলার মেমব্রেন, এই দুইটা মেমব্রেন দিয়ে। ওকে, বেজিলার মেমব্রেন। ওকে, আচ্ছা, এরপর আসো, এরপরে হচ্ছে এইখানে এক প্রকার তরল থাকে, ঠিক আছে। স্ক্যালা ভেস্টিবুল এবং স্ক্যালা মিডিয়া, এটাতে এক প্রকার তরল থাকে, নাম কি, নাম হচ্ছে পেরিলিম্ফ, নাম হচ্ছে পেরিলিম্ফ, ঠিক আছে, পেরিলিম্ফ। আচ্ছা, তারপরে স্ক্যালা মিডিয়াতে এক প্রকার তরল থাকে, নাম কি ভাইয়া, নাম হচ্ছে এন্ডোলিম্ফ, এন্ডোলিম্ফ, ঠিক আছে। সো আমরা তরলগুলোর নাম কিন্তু বা ফ্লুইড যেটা থাকে সেটার নাম কিন্তু আমরা জেনে নিলাম। ওকে, তাহলে দেখো স্ক্যালা ভেস্টিবুলি, স্ক্যালা মিডিয়া, স্ক্যালা টিম্প্যানি, তারপর আমরা যে তরল থাকে সেটার নামও জেনে গেছি। আচ্ছা, এরপরে আসো, স্ক্যালা মিডিয়াতে এক প্রকার কোষ থাকে, জানো, এই যে এখানে এক প্রকার কোষ থাকে। এই কোষগুলা সম্মিলিতভাবে গঠন করে কি জানো, এই কোষগুলো সম্মিলিতভাবে গঠন করে অর্গান অফ কর্টি, যেটাকে বলা হয় শ্রবণ অঙ্গ, ঠিক আছে। এমসিকিউতে আসতে পারে শ্রবণ অঙ্গ কোনটা, অর্গান অফ কর্টি, অর্গান অফ কর্টি, ঠিক আছে, অর্গান অফ কর্টি। আচ্ছা, এখন এই যে অর্গান অফ কর্টি যেটা বললাম, এই অর্গান অফ কর্টি থেকেই তোমার এক প্রকার স্নায়ু, সেটার উৎপত্তি হয়, ঠিক আছে। এই স্নায়ুটার নাম কি, এই স্নায়ুটার নাম হচ্ছে ককলিয়ার স্নায়ু, ককলিয়ার স্নায়ু, ঠিক আছে, ককলিয়ার স্নায়ু। এই ককলিয়ার স্নায়ু কোথায় যায় আলটিমেটলি, সে হচ্ছে এক প্রকার সংবেদী স্নায়ু, ঠিক আছে। সে যায় কোথায়, সে যায় হচ্ছে মস্তিষ্কের টেম্পোরাল লোবে, ঠিক আছে, মস্তিষ্কের টেম্পোরাল লোবে, টেম্পোরাল লোবে যায়। এরপরে কিন্তু শব্দটা বা সাউন্ডটা সেটা তুমি শুনতে পাইতেছো, ঠিক আছে। তোমার যে অনুভূতিটা তুমি রিসিভ করতেছো টেম্পোরাল লোবের মাধ্যমে। ওকে, তাহলে এখন যদি আমরা শ্রবণ, আমরা কিন্তু অন্তঃকর্ণের গঠনটা দেখে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, অন্তঃকর্ণের গঠন পুরোটাই আমরা দেখি নাই, আমরা হচ্ছে এই যে অন্তঃকর্ণের যে স্যাকুলাসের যে ককলিয়ার অংশের গঠন আমরা দেখছি। এরপরে কিন্তু অন্তঃকর্ণের যে ইউট্রিকুলাসের মধ্যে আছে অর্ধবৃত্তাকার নালী, সেটার গঠন আমরা দেখবো। কিন্তু এটার সাথে সাথে আমরা যদি একটু শ্রবণ মেকানিজমটা দেখে ফেলতে পারি, কারণ এটার সাথে তো শ্রবণ মেকানিজম গঠিত, তাই না।
শ্রবণের জন্য দায়ী কোনটা? ককলিয়া, তাই না? সো আমরা এখনই শ্রবণ মেকানিজমটা দেখে ফেলবো, এরপরে আমরা অন্তঃকরণের বাকি অংশটুকু দেখব, তারপরে আমরা ভারসাম্যের যে মেকানিজমটা সেটা আমরা দেখবো। ওকে, খুবই সিম্পল আর কি। তো চলো আমরা একটু শ্রবণ মেকানিজম যেটা সেটা একটু দেখে ফেলি। আচ্ছা, সবার আগে দেখো তোমার যে শব্দটা, সবার আগে শব্দটা সে কে গ্রহণ করলো? কে শব্দ গ্রহণ সবার আগে কে করলো? পিনা করলো, তাই না? তো শব্দ গ্রহণ হলো পিনার মাধ্যমে সবার আগে। দেখো পিনা বহিকর্ণের পিনা এ একটা শব্দকে গ্রহণ করলো, এরপর পিনা থেকে কোথায় গেল? পিনা থেকে গেল হচ্ছে কর্ণকুহর, ঠিক আছে? কর্ণকুহর থেকে কোথায় গেল? কর্ণকুহর থেকে গেল কর্ণপটহ। ওকে, তাহলে দেখো সবার আগে পিনা, এরপর হচ্ছে কর্ণকুহর, তারপর হচ্ছে কর্ণপটহ। ওকে, আচ্ছা, এরপরে কোথায় গেল? এরপরে হচ্ছে তিনটা অস্থিগুলোর নাম কি? অস্থিগুলোর নাম হচ্ছে ম্যালিয়াস, ইনকাস, এরপরে কি? ম্যালিয়াস ইনকাস, এরপরে হচ্ছে স্টেপিস, ঠিক আছে? আচ্ছা, ম্যালিয়াস ইনকাস স্টেপিস, এরপরে কোথায় যাবে বলো তো? এরপরে তোমার ফেনেস্ট্রা ওভালিস দিয়ে, ফেনেস্ট্রা ওভালিস ওই যে ছিদ্রে তোমার স্টেপিসটা যুক্ত ছিল, এটার মাধ্যমে কিন্তু প্রবেশ করবে কোথায়? এটার মাধ্যমে প্রবেশ করবে হচ্ছে ককলিয়াতে। ককলিয়ার প্রথমে কোথায় যাবে? ককলিয়ার প্রথমে যাবে হচ্ছে স্ক্যালা ভেস্টিবুলিতে, ঠিক আছে? প্রথমে আসলো কোথায়? প্রথমে আসলো হচ্ছে স্ক্যালা ভেস্টিবুলিতে, এরপরে কোথায় যাবে? স্ক্যালা মিডিয়াতে যাবে, এরপর কোথায় যাবে? স্ক্যালা টিম্প্যানিতে যাবে, ঠিক আছে? আচ্ছা, তার আগে আরেকটু জিনিস বলে রাখি, যে দেখো আমি কি বলছিলাম? আমি বলছিলাম যে এই যে কর্ণপটহ বা টিম্প্যানিক মেমব্রেন এইখানে এসে শব্দটা যখন বাড়ি লাগে তখন কম্পনটা তৈরি হয়, বুঝছো? তার মানে দেখো এই যে পিনা, কর্ণকুহর, এখানে কিন্তু শব্দটাই গেছে, শব্দটাই প্রবাহিত হচ্ছে। এরপর যখন কর্ণপটহতে গেছে, এইখানে শব্দ শক্তিটা তরঙ্গতে রূপান্তরিত হয়েছে, ঠিক আছে? ওই তরঙ্গটা বা ওই কম্পনটা রিসিভ করছে কে? ম্যালিয়াস। কারণ একটা ঢোলে যখন বাড়ি দেয়, দেখছো না, কেঁপে ওঠে। সো এরকমই যে কর্ণপটহতে যখন এসে শব্দটা আঘাত করলো, তখন ওই কর্ণপটহটা কেঁপে উঠলো, যখন কেঁপে উঠলো ওই কম্পনটা গ্রহণ করলো কে? ম্যালিয়াস। তারপর গেল কোথায়? ইনকাস, তারপর গেল কোথায়? স্টেপিস। কম্পনটা কিন্তু যাচ্ছে, খেয়াল রাখো, কম্পনটা যাচ্ছে। ওকে, আচ্ছা, এরপরে যাবে কোথায়? স্ক্যালা ভেস্টিবুলিতে, তারপর স্ক্যালা মিডিয়াতে, তারপর স্ক্যালা টিম্প্যানিতে, সিরিয়ালি যাচ্ছে, তাই না? এখন তুমি দেখো স্ক্যালা টিম্প্যানি, এইখানে আর কোনো কি যাওয়ার রাস্তা আছে? আবদ্ধ তো, তাই না? যাওয়ার কোনো রাস্তা নাই, এই জন্য এইখানে বাড়ি খেয়ে আবার ব্যাক করে কোথায় যাবে? এই যে তোমার স্ক্যালা মিডিয়ার যে নিচের যে পর্দা আছে বেসিলার মেমব্রেন, এখানে যাবে। এখানে দেখো এখানে কি আছে? অর্গান অফ কর্টি আছে। সো অর্গান অফ কর্টিতে যখন সেই কম্পনটা আঘাত করবে, অর্গান অফ কর্টির কোষগুলা নড়ে উঠবে, ঠিক আছে? অর্গান অফ কর্টির যে কোষগুলা ওই কম্পনটা রিসিভ করবে, ঠিক আছে? রিসিভ করে কাকে দিয়ে দিবে? রিসিভ করে দিয়ে দেবে ককলিয়ার স্নায়ুকে। ককলিয়ার স্নায়ুটা ওই যে কম্পনটা, ঠিক আছে, বা ওই উদ্দীপনাটা কার কাছে নিয়ে যাবে? উদ্দীপনাটা নিয়ে যাবে টেম্পোরাল লোবের কাছে, যেটা আমাদের মস্তিষ্কে অবস্থিত। এবং কি হবে? এই যে আমরা যে শুনতেছি, শোনার যে অনুভূতিটা তৈরি করে দেবে, ঠিক আছে? তাহলে দেখো স্টেপিস থেকে কোথায় যাবে তাহলে? স্টেপিস থেকে যাবে হচ্ছে স্ক্যালা ভেস্টিবুলিতে, ঠিক আছে? স্টেপিস থেকে যাবে তোমার হচ্ছে স্ক্যালা ভেস্টিবুলি, তারপরে কোথায় যাবে? তারপর যাবে হচ্ছে স্ক্যালা মিডিয়া, তারপর কোথায় যাবে? যাবে হচ্ছে স্ক্যালা টিম্প্যানিতে, ঠিক আছে? স্ক্যালা টিম্প্যানি থেকে কোথায় যাবে? দেখো তো কই গেল? আচ্ছা, স্ক্যালা টিম্প্যানি, এরপরে এসে আবার বাড়ি খাচ্ছে কোথায়? অর্গান অফ কর্টিতে, ঠিক আছে? সো এই কম্পনটা যাবে কোথায়? অর্গান অফ কর্টি থেকে কোথায় যাবে? অর্গান অফ কর্টি, এটা গ্রহণ করবে কে? ককলিয়ার স্নায়ু, ঠিক আছে? ককলিয়ার স্নায়ু এটা গ্রহণ করবে, ঠিক আছে? ককলিয়ার স্নায়ু থেকে কোথায় যাবে? ককলিয়ার স্নায়ু থেকে যাবে হচ্ছে ওই যে টেম্পোরাল লোবে যাবে। ওকে, টেম্পোরাল লোব, যে ব্রেনের যে টেম্পোরাল লোব আছে, ওই টেম্পোরাল লোবে যাবে এবং আমরা যে অনুভূতিটা আমরা গ্রহণ করতে পারবো। ওকে, আচ্ছা, এখন দেখো এইখানে পিনাটাকে কি করলো? আমাদের যে তুমি যদি একটু লিখে দিতে পারো এরকম, যে এনভায়রনমেন্ট থেকে বা চারপাশ থেকে শব্দটা প্রথমে গ্রহণ করে পিনা, ঠিক আছে? এখানে লিখে দিলা আর কি। এরপর হচ্ছে কর্ণপটহ, এরপরে এখানে কি তৈরি হলো? কম্পন তৈরি হলো, যে কম্পন, এখান থেকে কিন্তু কম্পনটা যাচ্ছে, ঠিক আছে? কম্পনটা ম্যালিয়াস ইনকাস স্টেপিস হয়ে পুরোপুরি যাচ্ছে। ওকে, এখন দেখো এইখানে আমরা স্ক্যালা ভেস্টিবুলি যখন লিখতেছি, স্ক্যালা ভেস্টিবুলিতে কি আছে? পেরিলিম্ফ আছে। স্ক্যালা টিম্প্যানি যখন লিখতেছি, স্ক্যালা টিম্প্যানিতে কি আছে? পেরিলিম্ফ আছে।
তরলটা আছে, তাই না? এবং স্ক্যালা মিডিয়াতে কি আছে, এন্ডোলিম্ফ আছে, তরল আছে। সো তুমি যখন ওই প্রকোষ্ঠ লিখতেছো, প্রকোষ্ঠের জায়গায় কিন্তু তুমি কি লিখতে পারো, ওই তরলটা নামও লিখতে পারো, যেরকম স্ক্যালা ভেস্টিবুল, এখানে কি আছে, পেরিলিম্ফ আছে, ঠিক আছে? স্ক্যালা মিডিয়া, এখানে এক প্রকার তোমার তরল আছে, নাম কি, এন্ডোলিম্ফ। সো ব্র্যাকেটে যদি এই নামগুলো লিখে দাও না, তাহলে টিচার খুবই খুশি হয়ে যাবে আর কি। আর স্ক্যালা টিম্পানিতে কি আছে, এখানেও পেরিলিম্ফ আছে, ঠিক আছে? আচ্ছা, টেম্পোরাল লোবে যাবে যখন, এরপরে কি হবে, এরপরে হচ্ছে যে আমাদের শ্রবণ অনুভূতি তৈরি হয়ে যাবে, ঠিক আছে? শ্রবণ অনুভূতিটা এখানে এসে এরপর তৈরি হয়ে যাবে, ডান। সো খুবই ভালো হয় যদি শ্রবণ মেকানিজমটা আসে। শ্রবণ মেকানিজম আসলে ছোট্ট করে যদি এরকম একটা ফিগার এঁকে দিতে পারো, ঠিক আছে? এরপরে তুমি যদি এটা লিখো, এটা তুমি হচ্ছে সিরিয়ালি দেখাইলা, ঠিক আছে? এরপর ছোট্ট করে একটু এক্সপ্লেন করলা, কীরকম এক্সপ্লেন, যে পিনা শব্দটা গ্রহণ করলো, এরপরে কর্ণকুহর কর্ণপট হতে যখন বাড়ি খেলো, কম্পন তৈরি হলো, এরপর এদিক এই রাস্তা দিয়ে গেল, ঠিক আছে? এরপর তোমার অর্গান অফ কর্টিতে এসে আবার যখন বাড়ি খেলো কম্পনটা, তখন কি হলো, অর্গান অফ কর্টিতে এসে অর্গান অফ কর্টির যে কোষগুলো সেগুলো নড়ে উঠলো, ঠিক আছে? এই উদ্দীপনাটা গ্রহণ করলো কে, ককলিয়ার স্নায়ু, নিয়ে গেল কোথায়, টেম্পোরাল লোবের পর শ্রবণ অনুভূতিটা আমরা গ্রহণ করতে পারতেছি। সো তোমার অ্যান্সার করার উপায়টা কি, ছোট করে একটু ফিগারটা আঁকাবা, এরপরে হচ্ছে এই ইয়াটা দেখাবা, এই যে তোমার হচ্ছে এই সিরিয়ালটা দেখাবা, ঠিক আছে? এরপর ছোট্ট করে একটু আলোচনা করবা, ঠিক আছে? সো তুমি যদি এইভাবে লিখতে পারো, তাহলে 1 মার্কও কাটবে না, পুরো 3-এ 3 তুমি পাবা। 4 মার্ক থাকলে 4-এ তুমি 4-এও 4 দিয়ে দিবে, ঠিক আছে? এবং এইচএসসিতে কিন্তু অনেক সিকিউতেই 10-এ 10 পাওয়া যায়, এটা খুবই নর্মাল আর কি। সো তুমি কিন্তু ভালো একটা মার্কস পাবো যদি এইভাবে লিখতে পারো। এরপরে আসো ইউট্রিকুলাসের মধ্যে অর্ধবৃত্তাকার নালী থাকে। অর্ধবৃত্তাকার নালী কয়টা থাকে, অর্ধবৃত্তাকার নালী থাকে কিন্তু 3টা, ঠিক আছে? টোটাল কিন্তু 3টা থাকে। আমরা যদি একটার স্ট্রাকচার বুঝি তাহলে দেখবে যে 3টার স্ট্রাকচারে আমরা বুঝে গেছি, ওকে? আচ্ছা, এই অর্ধবৃত্তাকার নালী, এটা অর্ধবৃত্তাকার নালী এবং এর চারপাশে এটা কি, এটা হচ্ছে অর্ধবৃত্তাকার মেমব্রেন আর কি, ঠিক আছে? এখন অর্ধবৃত্তাকার নালী মানে মেমব্রেন বলতে কি, এই যে এইটার কথা বলতেছি, যেটা আসলে আবরণ, অর্ধবৃত্তাকার আবরণ, এবং তার মধ্যে যে ফাঁকা জায়গাটা এটাকে কিন্তু আমরা নালী বলি, ওকে? আচ্ছা, এখন অর্ধবৃত্তাকার যে আবরণ আছে, অর্ধবৃত্তাকার যে নালী আছে, টোটাল কয়টা আছে, তিনটা আছে, ঠিক আছে? ইউট্রিকুলাসের মধ্যে অর্ধবৃত্তাকার নালী আছে টোটাল 3টা। এখন এই অর্ধবৃত্তাকার নালীর যে শেষ অংশ দেখো একটু স্ফীত হয়ে গেছে। যেখানেই কোনো স্ফীত অংশ পাবো সেটার নাম আমরা কি বলি, অ্যাম্পুলা বলি, ঠিক আছে? অ্যাম্পুলা, যেরকম অ্যাম্পুলা অফ ভ্যাটার, ঠিক আছে? তারপরে তোমার হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, এখানেও অ্যাম্পুলা আছে, ঠিক আছে? অ্যাম্পুলা মানে হচ্ছে স্ফীত যে কোনো জায়গার নাম আমরা বলবো অ্যাম্পুলা, ওকে? সো এটার নাম আমরা কি দিছি, অ্যাম্পুলা দিছি। সেই অংশ কি গঠন করে, তাহলে অ্যাম্পুলা গঠন করে, ওকে? আচ্ছা, অ্যাম্পুলার এখানে একটা কি থাকে জানো, একটা হচ্ছে এইখানে আবার একটা পর্দা থাকে, ঠিক আছে? একটা আবরণ থাকে, এটার নাম কি, এটার নাম হচ্ছে ম্যাকুলা। এটার নাম কি, এটার নাম হচ্ছে ম্যাকুলা, ঠিক আছে? এটার নাম কি, এটার নাম হচ্ছে ম্যাকুলা। অ্যাম্পুলা, এটার নাম কি, এটার নাম হচ্ছে ম্যাকুলা। এই ম্যাকুলাতে এক প্রকার কোষ থাকে, এই কোষগুলো হচ্ছে রোম কোষ, ঠিক আছে? এগুলো হচ্ছে রোম কোষ। সো এই যে তোমার যে ম্যাকুলাতে কি থাকে, ম্যাকুলাতে থাকে হচ্ছে এক প্রকার রোম কোষ। কি কোষ থাকে তাহলে, রোম কোষ। এবং এই রোম কোষের, এটা যেহেতু একটা কোষের নিজস্ব একটা সেল মেমব্রেন থাকবে, কোষ আবরণী থাকবে, তাই না? তাহলে এই যে কোষ আবরণী, এই যে কোষগুলো আছে, রোম কোষগুলোর যে আবরণীতে কি থাকে জানো, ক্যালসিয়াম কার্বনেট থাকে। সো ক্যালসিয়াম CaCO3, ক্যালসিয়াম কার্বনেট যুক্ত ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ, ঠিক আছে? এটা ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ আবরণী, কোষ আবরণী আর কি, এটা এভাবে লিখতে পারো যে কোষ আবরণী, ঠিক আছে? আচ্ছা, ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ কোষ আবরণী যুক্ত এটা কি, রোম কোষ, ওকে? রোম কোষ। আচ্ছা, এই যে তোমার ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ আর কি, এটাকে কি বলে,
এটাকে এই যে তার যে কোষ আবরণ আছে এই আবরণটার একটা স্পেশাল নাম আছে, অটোলিথিক মেমব্রেন, অটোলিথিক মেমব্রেন, এবং সবগুলো অটোলিথিক মেমব্রেন মিলেই তৈরি করা অটোকনিয়াম। ওকে, তাহলে দেখো এই যে প্রত্যেকটা রোম কোষ, এই প্রত্যেকটা রোম কোষের যে কোষ আবরণী, নিজস্ব যে কোষ আবরণী, সেটা ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ। ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ যেহেতু, এই জন্য ওটার একটা স্পেশাল নাম আছে ওই আবরণীর, কি নাম? অটোলিথিক মেমব্রেন। এবং এই সবগুলা রোম কোষের অটোলিথিক মেমব্রেন যুক্ত হয়ে তৈরি করে কি? অটোকনিয়াম, অটোকনিয়াম। ওকে, আমি মুখে এগুলো বলতেছি আর কি। সো এখানে আরো দুইটা টার্ম আমরা দেখলাম, একটা হচ্ছে অটোলিথিক মেমব্রেন, অটোলিথিক মেমব্রেন, এগুলো মিলে তৈরি করে হচ্ছে অটোকনিয়াম। ওকে, অটোকনিয়াম। আচ্ছা, এরপরে আসো, এই যে তোমার হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট যুক্ত না, ক্যালসিয়াম কার্বনেট গুলো মিলে একটা স্তূপ তৈরি করে, বুঝছো? সবগুলো ক্যালসিয়াম কার্বনেট গুলো মিলে স্তূপ তৈরি করে। স্তূপের নাম কি? স্তূপের নাম হচ্ছে কুপুলা, কুপুলা। ওকে, ক্যালসিয়াম কার্বনেট যুক্ত যে স্তূপ, ওই স্তূপের নাম হচ্ছে কুপুলা। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা এই যে মেকানিজমটা, ভারসাম্য রক্ষার যে মেকানিজম, সেটা আমরা একটু দেখে ফেলবো। তাহলে দেখো, অন্তঃকর্ণের যে সেমিসার্কুলার নালী, এটা সেমিসার্কুলার যে ক্যানেল আছে, ঠিক আছে, অর্ধবৃত্তাকার নালী আছে তিনটা, তার একটা স্ট্রাকচার দেখলাম। শেষ অংশে এসে সে কি গঠন করে? ফুলে যায়, স্ফীত হয়ে যায়, নাম দিছি আমরা অ্যাম্পুলা। ঠিক আছে, অ্যাম্পুলাতে একটা মেমব্রেন থাকে, নাম হচ্ছে ম্যাকুলা। ম্যাকুলাতে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ কোষ আবরণীযুক্ত রোমকোষ থাকে। ওই রোমকোষের নিজস্ব যে মেমব্রেন, ঠিক আছে, সেটাকে আমরা বলি অটোলিথিক মেমব্রেন বা কোষ আবরণ, যেটা আর কি। অটোলিথিক মেমব্রেনগুলো মিলে তৈরি করে অটোকনিয়াম, এবং ক্যালসিয়াম কার্বনেটের যে স্তূপ, সেটাকে আমরা বলি কুপুলা। ঠিক আছে, আচ্ছা, আর এখানে কি থাকে? এখানে থাকে হচ্ছে ভেস্টিবুলার স্নায়ু। এখানে থাকে হচ্ছে তোমার ভেস্টিবুলার স্নায়ু, বুঝছো? ভেস্টিবুলার স্নায়ু। এবং তোমার যে ভারসাম্য মেনটেন করার কাজ, সেটা কে করে জানো? সেরেবেলাম করে, সেরেবেলাম করে, মস্তিষ্কের সেরেবেলাম অংশটা করে। ঠিক আছে, সো এটা কি? এটা হচ্ছে তোমার ভেস্টিবুলার স্নায়ু। ভেস্টিবুলো ককলিয়ার যে স্নায়ু, এটার দুইটা অংশ, ককলিয়ার স্নায়ু আর একটা হচ্ছে ভেস্টিবুলার স্নায়ু। ওকে, সেটা হচ্ছে ভেস্টিবুলার স্নায়ু গেল। এটা হচ্ছে ভেস্টিবুলার স্নায়ু, যাই কোথায়? সেরেবেলামে নিয়ে যাই। সো আমরা এখন ভারসাম্য মেনটেন করে যে মেকানিজমটা, সেটা একটু দেখবো। ওকে, আচ্ছা, ধরো তোমার শরীর ভারসাম্য মেনটেন করা মানে কি? আমাকে এই যে সুন্দরভাবে এখানে আমি দাঁড়ায় আসি, ঠিক আছে, এইটাই তো একটা ভারসাম্য, তাই না? সো ধরো আমার বডি হচ্ছে কোনোভাবে এই সাইডে বাম পাশে হেলে গেল, তাহলে কি হবে দেখো তো? এই রোমকোষগুলা সব একদিকে হেলে যাবে, ঠিক আছে, সবগুলো এক সাইডে বাড়ি খাবে। যখন বাড়ি খাবে, একটা উদ্দীপনা তৈরি হবে, ওই উদ্দীপনা গ্রহণ করবে কে? ভেস্টিবুলার স্নায়ু। নিয়ে যাবে কোথায়? সেরেবেলামে নিয়ে যাবে। ঠিক আছে, সেরেবেলামে নিয়ে গিয়ে এরপর সেরেবেলাম কি করবে জানো? সেরেবেলাম হচ্ছে আমার শরীরের, এই যে আমি বাম পাশে লেগেছি না, সো ডান পাশের পেশিগুলার সংকোচন করবে। সংকোচন যখন করবে, আমি সোজা হয়ে যাব। আবার দেখো, আমি যদি এবার ডান পাশে হেলে যাই, তখন কি হবে? এই সবগুলো রোমকোষ ডান পাশে হেলে যাবে। তখন এই রোমকোষগুলো যখন বাড়ি খাবে, কম্পন তৈরি হবে, উদ্দীপনা তৈরি হবে। আলটিমেটলি ওই উদ্দীপনাটা গ্রহণ করবে ভেস্টিবুলার স্নায়ু, যাবে কোথায়? সেরেবেলামে যাবে। এরপর সেরেবেলাম কি করবে? আমার শরীরের যে বাম পাশের অংশটা আছে, এই পাশে যে পেশিগুলো আছে, সেগুলোকে সংকোচন করবে, আমি সোজা হয়ে যাব। ঠিক আছে, এরপর সামনে আসলে, পেছনে আসলে, এভাবেও তোমার হচ্ছে এক প্রকার ভারসাম্য মেনটেন হইতেছে। সো দেখো, ডানে বামে যে ভারসাম্য মেনটেন করাটা, ডান এবং বামে, এটা মেনটেন করতেছে একটা ভেস্টিবুলার স্নায়ু। ঠিক আছে, সরি, একটা তোমার অর্ধবৃত্তাকার নালী। সো একটা অর্ধবৃত্তাকার নালী, এই যে ডানে বা বামে আমি যখন বেঁকে যাইতেছি, তখন এই ভারসাম্যটা মেনটেন করতেছে। আমি যখন সামনে বা পেছনে ঝুঁকে যাইতেছি, তখন আরেকটা যে তোমার অর্ধবৃত্তাকার নালী, সে এই ভারসাম্যটা মেনটেন করতেছে। একইভাবে রোমকোষগুলো একদিকে হেলে যায়, ঠিক আছে, কম্পন তৈরি হয়, সেটা হচ্ছে উদ্দীপনাটা গ্রহণ করে ভেস্টিবুলার স্নায়ু, নিয়ে যায় সেরেবেলামে। সেরেবেলাম আবার বিপরীত দিকের পেশিকে সংকোচন করে, ঠিক আছে, দিয়ে আমাকে হচ্ছে ভারসাম্যটা মেনটেন করতে সহায়তা করে। আচ্ছা, তাহলে সামনে পিছনে গেল, আর এটা হচ্ছে ওপর নিচে। সো এই যে থ্রি ডাইমেনশনালি, ডানে বামে সামনে পিছনে উপরে নিচে, এই থ্রি ডাইমেনশনালি আমাদের যে ভারসাম্য মেনটেন করতে সহায়তা করে কে? সহায়তা করে হচ্ছে তোমার তিনটা অর্ধবৃত্তাকার নালী, যেটা ইউট্রিকুলাসের অংশ। ঠিক আছে, সো তোমাদের যে কান, কর্ণ বা ইয়ার, এখান থেকে তোমাদের প্রশ্ন যে অন্তঃকর্ণের গঠন, ঠিক আছে, অন্তঃকর্ণের গঠন প্রথমে আমরা আলোচনা করছি, স্যাকুলাস এবং ইউট্রিকুলাস। এরপরে তোমার হচ্ছে কীভাবে তুমি শব্দগুলো, মানে শব্দ তুমি শুনতেছো বা শ্রবণ যে মেকানিজম আছে, সেটাও আলোচনা করছি। এরপরে হচ্ছে ভারসাম্য রক্ষার যে মেকানিজম, সেটাও আমরা আলোচনা করলাম। ওকে, আচ্ছা, এটা এভাবে লিখবা যে কোনো এক পাশে শরীর যখন ডান পাশে বেঁকে যায়, ঠিক আছে, এভাবে তীর চিহ্ন দিয়ে দিয়ে লিখবা। এরপর রোমকোষগুলা একদিকে বা ডান দিকে বেঁকে যায়, ঠিক আছে, তখন এই উদ্দীপনাটা গ্রহণ করে ভেস্টিবুলার স্নায়ু, যায় হচ্ছে সেরিবেলামে। ঠিক আছে, এরপর সেরিবেলাম বিপরীত দিকের পেশিকে সংকোচন করে শরীর
ভারসাম্য মেনটেন হয়, ঠিক আছে, বা ভারসাম্য রক্ষা করে, ঠিক আছে, এইভাবে লিখবা আর কি। একই সাথে তিনটা ভেস্টিবুলার স্নায়ু, সরি তিনটা অর্ধবৃত্তাকার নালী, 3 ডাইমেনশনালি, 3 দিকে সামনে পিছনে ডানে বামে উপরে নিচে ভারসাম্য রক্ষা করে, ঠিক আছে, এইভাবেই আমাদের দেহের ভারসাম্য রক্ষা হইতেছে। সো এটা গুছাই লিখবে তাহলে হবে। আচ্ছা, আমাদের কর্ণ শেষ। সেকেন্ড টপিকটা সেটা কি, সেটা হচ্ছে চোখ, ঠিক আছে। আচ্ছা, চোখ থেকে দেখো, চোখ থেকে হচ্ছে প্রথম যে পার্টটা সেটা কি, সেটা হচ্ছে লম্বচ্ছেদের চিত্র, ঠিক আছে। প্রথম যে কোশ্চেনটা সেটা কি, লম্বচ্ছেদের চিত্র। এরপর হচ্ছে রড কোষ এবং কোন কোষের পার্থক্য, তারপর হচ্ছে মানুষ এবং ঘাসফড়িংয়ের যে চোখ, দুইটার মধ্যে পার্থক্য, ঠিক আছে। আচ্ছা, তোমরা ফিগারটা কোনটা ড্র করবা, এই ফিগারটা ড্র করলেই হয়েছে, ঠিক আছে। সো এই ফিগারটা যে ড্র করবো তোমাকে তো বুঝতে হবে, তাই না? বুঝলে তো তুমি ফিগারটা ড্র করতে পারবা। এই জন্য একটু আমরা যে লম্বচ্ছেদের যে ফিগারটা একটু বুঝি, ওকে। আচ্ছা, দেখো এই যে একটা তোমার যে অক্ষিগোলককে আমরা 3টা অংশে ভাগ করতে পারি, ঠিক আছে। কি কি অংশে ভাগ করতে পারি? আবরণ, প্রথমে কি থাকে, প্রথমে থাকে এর আবরণ, ঠিক আছে। এর কিছু স্তর আছে, আবরণ আছে, স্তর আছে, ওকে। আচ্ছা, তাহলে কি বললাম, একটা অক্ষিগোলকে যদি আমরা স্ট্রাকচার বুঝতে যাই তাহলে কি কি ভাগে এটাকে ভাগ করতে পারি, আমরা স্তরে ভাগ করতে পারি, ঠিক আছে। এখানে 3টা স্তর আছে, এগুলো আমরা দেখব। আচ্ছা, স্তরের পরে কি আছে, স্তরের পরে আছে হচ্ছে প্রকোষ্ঠ, যে ফাঁকা জায়গা যেগুলো এগুলোকে বলা হয় প্রকোষ্ঠ। এবং কি আছে দেখো তো, লেন্স আছে, ঠিক আছে। সো আমরা যদি এই 3টা স্ট্রাকচার যদি আমরা পড়ে ফেলি তাহলেই যে চোখের স্ট্রাকচার পড়া আমাদের ডান হয়ে যাবে, অক্ষিগোলকের স্ট্রাকচার আর কি, যেটা পরীক্ষাতে আসে। আচ্ছা, প্রথমে আসি আমরা স্তর। এই যে চোখ বা অক্ষিগোলক যেটা তুমি দেখতেছো, এই অক্ষিগোলকে টোটাল 3টা স্তর আছে, ঠিক আছে। সবার বাইরের যে স্তরটা সেটার নাম কি, সেটার নাম হচ্ছে স্ক্লেরা, ঠিক আছে। সবার বাইরের যে স্তরটা সেটার নাম হচ্ছে স্ক্লেরা যখন সামনে আসে হয়ে যায় স্বচ্ছ, নাম কি, কর্নিয়া, ঠিক আছে। তাহলে কি বললাম, সবার বাইরের স্তরের নাম কি, স্ক্লেরা যখন সামনে আসে নাম হয়ে যায় সে স্বচ্ছ এবং তার নাম হয় কর্নিয়া, ঠিক আছে। এবং তারও সামনে এখানে কি থাকে, আরেকটা আবরণ থাকে, নাম হচ্ছে কনজাংটিভা, ঠিক আছে। স্ক্লেরার সামনে তোমার যে অক্ষিগোলককে ঢেকে রাখে কনজাংটিভা, ঠিক আছে। কনজাংটিভার যদি কখনো প্রদাহ হয় তখন নাম দিই আমরা কনজাংটিভাইটিস, ওকে। আচ্ছা, এরপরে আসো, স্ক্লেরা, কর্নিয়া, কনজাংটিভা আমাদের ডান। এরপরে সেকেন্ড যে স্তরটা সেটার নাম হচ্ছে করয়েড, ঠিক আছে। করয়েডের কালার লাল এখানে কেন দেখানো হয়েছে, করয়েড আসলে মেলানিন থাকার কারণে করয়েডের কালার বা বর্ণ হয় কালো, ঠিক আছে। বাট এখানে লাল বা রেড কালার দিয়ে কেন দেখানো হয়েছে, কারণ এইখানে রক্তনালীর বা রক্তের সাপ্লাই থাকে, ঠিক আছে। এই জন্য করয়েডের কালার এখানে রেড দেখানো হয়েছে। বাট করয়েডের আসল কালার সেটা কি, সেটা হচ্ছে লাল, না সেটা হচ্ছে কালো, ঠিক আছে। মেলানিন থাকার কারণে কালো বর্ণের হয়। বাট যেহেতু এইখানে তোমার কি আছে, রক্তের সাপ্লাই আছে, এই জন্য এখানে লাল কালার দিয়ে মার্ক করা হয়েছে, ওকে। আচ্ছা, করয়েড যখন সামনে আসে সে কি তৈরি করে, আইরিশ তৈরি করে। এই যে সামনের অংশটা এটা কি, এটার নাম হচ্ছে আইরিশ, ঠিক আছে। করয়েড, তাহলে দেখো স্ক্লেরার সামনে এসে তৈরি করছে কর্নিয়া, করয়েড সামনে এসে তৈরি করছে আইরিশ। আচ্ছা, আইরিশের এখানে কি থাকে, আইরিশের এখানে থাকে তোমার সিলিয়ারি বডি, ঠিক আছে। এখানে কি কি থাকে দেখো, এখানে থাকে হচ্ছে সিলিয়ারি বডি, এখানে থাকে সিলিয়ারি বডি, ঠিক আছে। আচ্ছা, সিলিয়ারি বডিতে কি থাকে, সিলিয়ারি বডিতে থাকে সিলিয়ারি পেশি, ঠিক আছে। আরেক প্রকার এখানে পেশি থাকে, সেটার নাম কি, সেটার নাম হচ্ছে আইরিশের পেশি, আইরিশের পেশি, ঠিক আছে। আচ্ছা, আর কি থাকে, এখানে থাকে হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট, ঠিক আছে। সাসপেন্সরি লিগামেন্ট, এই সাসপেন্সরি লিগামেন্টের কাজ কি, সাসপেন্সরি লিগামেন্টের কাজ হচ্ছে লেন্সকে জায়গা মতন ধরে রাখা। এই যে সাসপেন্সরি লিগামেন্ট, এটার কাজ কি, এই লেন্সকে দেখো জায়গা মতন সে ধরে রাখছে, ওকে। আচ্ছা, আমাদের যে আইরিশ গেল। এরপরে দেখো, দুইটা আইরিশের মধ্যে যে ফাঁকা জায়গা, এই যে এই অংশটা, এটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা বলতেছি পিউপিল। তাহলে পিউপিলটা কি, পিউপিলটা হচ্ছে দুইটা আইরিশের মধ্যে যে ফাঁকা জায়গা, এটাই হচ্ছে পিউপিল। এই দিক দিয়েই কিন্তু আলো ভিতরে প্রবেশ করে, ঠিক আছে। তো এটা হচ্ছে পিউপিল। আচ্ছা, এরপরে আসো, এরপরে ভেতরের যে স্তরটা সেটার নাম হচ্ছে রেটিনা। এটা হচ্ছে আলোক সংবেদনশীল স্তর, কারণ এখানে রড কোষ থাকে এবং কোন কোষ থাকে। রড কোষ এবং কোন কোষ থাকার কারণে এটা কি, এইটা হচ্ছে তোমার কি হয়, রড কোষ এবং কোন কোষ থাকার কারণে এটা হচ্ছে আলোক সংবেদনশীল হয়, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা রেটিনার দুইটা অংশের
নিয়ে আমরা পড়বো, যেটা খুবই ইম্পর্টেন্ট। প্রথম যে অংশটা সেটা হচ্ছে অপটিক নার্ভ, যেখানে এসে যুক্ত হয় এটা হচ্ছে অন্ধবিন্দু, ঠিক আছে। তাহলে দেখো রেটিনার যে অংশে অপটিক নার্ভ এসে যুক্ত হয়েছে এই জায়গাতে কোনো রড এবং কোন কোষ থাকে না, এই জন্য এই জায়গাটাকে কি বলে, এটাকে বলা হয় অন্ধবিন্দু। এখানে কোনো ইমেজও তৈরি হয় না, ঠিক আছে। তাহলে অন্ধবিন্দু কোনটা? অন্ধবিন্দু হচ্ছে রেটিনার যে অংশ অপটিক নার্ভ এসে যুক্ত হয় সেখানে কোনো রড কোষ এবং কোন কোষ থাকে না, সেখানে কোনো ইমেজ তৈরি হয় না, কোনো দৃশ্য তৈরি হয় না, এই জন্য এটাকে বলা হয় অন্ধবিন্দু। অন্ধবিন্দুর ঠিক একটু ওপরে তোমার একটা এরিয়া আছে, এরিয়াটার নাম হচ্ছে ম্যাকুলা লুটিয়া এবং তার কেন্দ্রটার নাম হচ্ছে ফোভিয়া সেন্ট্রালিস। তাহলে ফোভিয়া সেন্ট্রালিস যেহেতু সেন্টারে অবস্থিত এই জন্য নাম হচ্ছে সেন্ট্রালিস এবং পুরো জায়গাটার নাম হচ্ছে ম্যাকুলা লুটিয়া। ম্যাকুলা লুটিয়ার সেন্টারকে বলা হয় ফোভিয়া সেন্ট্রালিস। এবং লেন্স দিয়ে যখন আলো তোমার যে প্রতিসারিত হবে, আলোগুলো যখন প্রবেশ করবে পিউপিল দিয়ে, এরপর হচ্ছে লেন্সে প্রতিসারিত হবে, বেশিরভাগ আলো এসে এইখানে এসে পড়ে, ঠিক আছে। এরপর একটা সুন্দর দৃশ্য তৈরি করে, সবথেকে ভালো দৃশ্য তৈরি হয় ফোভিয়া সেন্ট্রালিস অর্থাৎ ম্যাকুলা লুটিয়া এই অঞ্চলে, ঠিক আছে। এই জন্য এটাকে বলা হয় পিতবিন্দু, যেহেতু সুন্দর দৃশ্য, সব থেকে ভালো দৃশ্য তৈরি হইতেছে। অন্ধবিন্দুর ঠিক অপোজিট, উল্টো, ঠিক আছে। এটার নাম কি? এটার নাম হচ্ছে পিতবিন্দু। ওকে, আচ্ছা, তাহলে যে স্তরগুলো নিয়ে আমরা পড়ে ফেললাম। এরপরে আসো, এরপরে অংশটার নাম আমরা পড়ি, সেটা হচ্ছে লেন্স, ঠিক আছে। লেন্স যেটা দেখো, লেন্সটা কি? লেন্সটা হচ্ছে একটা প্রতিসারণশীল অঙ্গ হিসেবে কাজ করে, তাকে জায়গা মতন ধরে রাখে সাসপেন্সরি লিগামেন্ট, এবং লেন্সটা কাজ করে প্রতিসারণশীল অঙ্গ হিসেবে। এর ভিতর দিয়ে কিন্তু আলোগুলা প্রতিসারিত হয়, ঠিক আছে। এরপর রেটিনাতে গিয়ে পড়ে। ওকে, আচ্ছা, লেন্স নিয়ে আমরা পড়লাম। এরপরে কি বাকি আছে? প্রকোষ্ঠ বাকি আছে। প্রকোষ্ঠ কি? তিনটা টোটাল প্রকোষ্ঠ। একটা হচ্ছে অগ্র প্রকোষ্ঠ। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে অগ্র প্রকোষ্ঠ। প্রথমটার নাম কি? প্রথমটার নাম হচ্ছে অগ্র প্রকোষ্ঠ। অগ্র প্রকোষ্ঠ কার কার মধ্যে অবস্থিত? এই দেখো, সবার সামনে কর্নিয়া এবং আইরিশ। কর্নিয়া এবং আইরিশের মধ্যে অবস্থিত হচ্ছে অগ্র প্রকোষ্ঠ। তারপরে হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ। পশ্চাৎ প্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ কোথায় অবস্থিত? এই যে দেখো, আইরিশ এবং লেন্স, ঠিক আছে। এর মধ্যে কিচ্ছু একটা একটা একদম কিঞ্চিত একটা ফাঁকা জায়গা আছে, ঠিক আছে। সো এটার নাম কি? এটার নাম হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ। দেখো তাহলে তোমার অগ্র প্রকোষ্ঠ কোনটা বললাম? কর্নিয়া এবং আইরিশের মাঝে, এটার নাম হচ্ছে অগ্র প্রকোষ্ঠ। এরপর আইরিশ এবং লেন্সের মাঝে, এটার নাম হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ। মজার বিষয় হচ্ছে এই যে অগ্র প্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ, এই দুইটাতেই থাকে হচ্ছে অ্যাকুয়াস হিউমার, ঠিক আছে। অ্যাকুয়াস হিউমার তরলটা থাকে, এই জন্য অগ্র প্রকোষ্ঠ এবং পশ্চাৎ প্রকোষ্ঠকে মিলিতভাবে বলা হয় অ্যাকুয়াস প্রকোষ্ঠ, ঠিক আছে। তাহলে অগ্র প্রকোষ্ঠ এটা কার কার মধ্যে? এটা দেখো, এই যে সামনে থাকে হচ্ছে কর্নিয়া, আর হচ্ছে একটু পরে থাকে কি? আইরিশ, ঠিক আছে। কর্নিয়া এবং আইরিশের মাঝে। আচ্ছা, তারপর হচ্ছে আইরিশ এবং লেন্স, এটার মধ্যে হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ। এই দুই জায়গাতে কি থাকে? এখানে থাকে হচ্ছে অ্যাকুয়াস হিউমার, এই জন্য নাম কি হয়েছে? নাম হচ্ছে অ্যাকুয়াস প্রকোষ্ঠ, ঠিক আছে। ডান আমাদের। এরপর হচ্ছে পরের যে প্রকোষ্ঠটা, এটার নাম হচ্ছে ভিট্রিয়াস প্রকোষ্ঠ। যে লেন্স, এই যে লেন্স এবং রেটিনা, এই দুইটার মাঝে থাকে কে? ভিট্রিয়াস প্রকোষ্ঠ। যে ভিট্রিয়াস চেম্বার বা ভিট্রিয়াস প্রকোষ্ঠ, সেটা অবস্থান কোথায়? এটার অবস্থান হচ্ছে লেন্স এবং রেটিনার মাঝে, ঠিক আছে। লেন্স এবং রেটিনার মাঝে এখানে কি থাকে? এখানে হচ্ছে ভিট্রিয়াস হিউমার থাকে, এর জন্য নাম হয়েছে ভিট্রিয়াস প্রকোষ্ঠ, ঠিক আছে। আচ্ছা, এরপর অপটিক নার্ভ, তোমার হচ্ছে আলো এদিক দিয়ে প্রবেশ করে, পিপিলদের ভিতরে ঢুকে, তারপর হচ্ছে প্রতিসারিত হয় হচ্ছে লেন্সে, ঠিক আছে। এরপর রেটিনাতে রড এবং কোন কোষ আছে, সেগুলোর মাধ্যমে তোমার আলোর যে সংবাদটা সেটা গ্রহণ করে আলটিমেটলি কি? অপটিক নার্ভ, ঠিক আছে। অপটিক নার্ভ কোথায় নিয়ে যায়? হ্যাঁ, অক্সিপিটাল যে লোব আছে আমাদের মস্তিষ্কের, এই জায়গাতে নিয়ে যায়, ঠিক আছে। এরপর উদ্দীপনাটার মাধ্যমে কি হয়? আমাদের যে দৃশ্যটা মস্তিষ্কে তৈরি হয়, ঠিক আছে, আমরা দেখতে পাই আর কি। আচ্ছা, তো আমরা হচ্ছে পার্টসগুলো দেখলাম, জানলাম। কেন জানলাম? কারণ এই ফিগারটা তোমাকে আঁকতে হবে, ঠিক আছে। ফিগার মুখস্থ করে আঁকা এটা তোমার পক্ষে এত ইজি না, বাট যদি তুমি পার্টসগুলো সম্বন্ধে জানো, দেখবা যে ফিগার তুমি ইজিলি ড্র করতে পারতেছো। ওকে, এরপরে যে প্রশ্নটা, এটা হচ্ছে রড কোষ এবং কোন কোষের পার্থক্য। ভাই খুবই সহজ, একটু খালি আমার কথা শোনো, দেখবা যে এটা তুমি অ্যান্সার করতে পারতেছো। রড কোষ এবং কোন কোষ, রড কোষ এবং কোন কোষ, এই দুইটার মধ্যে পার্থক্য, ঠিক আছে। উপরে যায় না কেন? আচ্ছা, আমরা একটু রড কোষ এবং কোন কোষের মধ্যে পার্থক্য দেখব, ঠিক আছে। রড কোষ, আর এই পাশে কি? এই পাশে লিখি আমরা কোন কোষ। আচ্ছা দেখো, নামের থেকে আমরা কিন্তু বাকি জিনিস সবকিছু বের করতে পারি, ঠিক আছে। আচ্ছা, প্রথমটা দেখো রড কোষ, তাহলে এটার যে আকৃতি কি হবে? দণ্ডাকৃতির হবে, ঠিক আছে। এটা কি হবে? এটা হবে কোণাকৃতির, যেহেতু কোন কোষ নাম কোণাকৃতির, ঠিক আছে।
কোণাকৃতির। আচ্ছা, তারপরে দেখো কোণ, সি ফর কোণ, সি ফর কালার, তার মানে হচ্ছে রং দেখতে, ঠিক আছে, কালার দেখতে, কালার দেখতে, রঙিন বস্তু দেখতে সহায়তা করে কে? কোন কোষ। তাহলে রঙিন যে কোনো বস্তু, রঙিন যে কোনো বস্তু দেখতে সহায়তা করে কে? কোন কোষ। ঠিক আছে, এখন বলতো তোমার অন্ধকারে রঙিন বস্তু ভালো দেখা যায় নাকি কোনো অনেক বেশি লাইট আছে এই সময় ভালো তোমার হচ্ছে রঙিন বস্তু দেখা যায়? অবশ্যই দেখবে যে তুমি হচ্ছে ঈদের মার্কেট যখন করতে যাবা তখন দেখবা যে হচ্ছে ওই দোকানটাতে মানে দোকানগুলোতে আসলে অনেক বাল্ব লাগানো থাকে, অনেক লাইট দেওয়া থাকে, যাতে তুমি কালারগুলো রঙিন বস্তুটা তুমি ভালো করে দেখতে পাও। ঠিক আছে, সো এই যে রঙিন বস্তু কখন ভালো দেখা যায়? দিনের বেলা। দিনের বেলা কি থাকে? বেশি আলো থাকে। ঠিক আছে, তার মানে কি আলোর পরিমাণ যখন বেশি, আলোর দেখার জন্য এই যে কোন কোষ দিয়ে দেখার জন্য আলোর পরিমাণ কি লাগে? আলোর পরিমাণ বেশি প্রয়োজন হয়। ঠিক আছে, আলোর পরিমাণ বেশি প্রয়োজন হয়, বা তুমি এটা বলতে পারো যে দিনের বেলা। ঠিক আছে, দিনের বেলা, দিনের বেলা দেখতে সহায়তা করে। আচ্ছা, তারপরে দেখো তো এটা এখানে এক প্রকার রঞ্জক থাকে। রঞ্জকের নাম কি? রঞ্জকের নাম হচ্ছে আয়োডোপসিন। আয়োডোপসিন। ঠিক আছে, আচ্ছা আমরা কিছু একটু রড কোষ সম্বন্ধে একটু দেখি। দেখো এটা হচ্ছে রঙিন বস্তু, তাহলে এটা কি হবে? এটা রঙিন বস্তু দেখতে না, তার মানে কি এটা ছিল হচ্ছে দিনের বেলা। ঠিক আছে, দিনের বেলা ছিল, এটা কি হবে? এটা হবে রাতের বেলা। রাতের বেলা দেখতে সহায়তা করে কে? রড কোষ। রাতের বেলা, রাতের বেলা দেখতে সহায়তা করে কে? রড কোষ। ঠিক আছে, এটাকে আমরা কি বলতে পারি? ডিম লাইট ভিশন। ডিম লাইট ভিশন এটাকে বলি আমরা। ঠিক আছে, ডিম লাইট ভিশন এটাকে বলি। আর ওইদিকে কি ছিল? আয়োডোপসিন ছিল, আর এখানে কি? এখানে হচ্ছে রডোপসিন। রডোপসিন রঞ্জক। ঠিক আছে, রডোপসিন রঞ্জক। রডোপসিন রঞ্জক রড কোষ এরা গঠনে সহায়তা করে। রডোপসিন রঞ্জকের কারণে রড কোষ যেটা সেটার আলোক সংবেদটা সে গ্রহণ করে। ঠিক আছে, আচ্ছা এছাড়া আরও কিছু তোমার পার্থক্য আছে, বইয়ে দেখবে রড কোষ এবং কোন কোষের মধ্যে একটা সুন্দর ছক করে কিন্তু পার্থক্যগুলো আছে। ঠিক আছে, আচ্ছা আকার আকৃতি সেটা আমরা দেখে ফেললাম। এরপরে আসো, এরপরে আসো তোমার হচ্ছে কোন ধরনের রঞ্জক থাকে। ঠিক আছে, যে রডোপসিন, এরপর হচ্ছে এখানে আয়োডোপসিনটা আমরা দেখছি। তারপর হচ্ছে সংখ্যাটা, সংখ্যাটা যদি ওখানে দেখে নেই, দেখো এটা প্রায় 12 কোটি থাকে, আর এখানে হচ্ছে 70 লাখ থাকে, 60 থেকে 70 লাখ। ঠিক আছে, ওটার সংখ্যাটা কিন্তু কম কোন কোষের, এবং কোন কোষটা আলোর প্রতি কম সংবেদনশীল। ঠিক আছে, কম সংবেদনশীল, এই জন্য দিনের বেলা দর্শনে সহায়তা করতেছে। ওকে, আমরা কিন্তু দিনের বেলা দর্শন কিন্তু আমরা দেখে আসছি, এবং রঙিন বস্তু এটাও কিন্তু আমরা দেখে আসছি। আর এটা কি? এটা হচ্ছে রঙিন বস্তু নয়, তাহলে কি সাদা কালো ইমেজ। ঠিক আছে, এবং রাতের বেলা, সো আমরা কিন্তু এগুলো দেখে আসছি। আচ্ছা আচ্ছা, কোন কোষ থাকে টোটাল 3 প্রকার, আর হচ্ছে রড কোষ থাকে কয় প্রকার? 1 প্রকার থাকে। ওকে, আচ্ছা আর দেখো আমরা যেহেতু রাতের বেলা রড কোষ রাতের বেলা দেখতে সহায়তা করতেছে, এই জন্য এটা কি? রাত কানা রোগ। ওকে, আচ্ছা রাত কানা রোগ। এবং বর্ণান্ধ, যারা বর্ণ দেখতে পায় না তাদেরকে আমরা কি বলি? বর্ণান্ধ বলি। সো কোন কোষের যদি সমস্যা হয় তাহলে কি হবে? বর্ণান্ধ রোগ হবে। ঠিক আছে, আর রাত কানা রোগ হবে যদি রাতের বেলা দেখতে না পায়, এটা কি? রড কোষ। ওকে, এরপর তোমার হচ্ছে ঘাসফড়িংয়ের যে পুঞ্জাক্ষী এবং মানুষের যে সরলাক্ষী, এটার মধ্যে যে পার্থক্যটা একটু দেখতে হবে এখানে। ঠিক আছে, আচ্ছা পুঞ্জাক্ষী কাদের থাকে? ঘাসফড়িং, তার মানে কি ঘাসফড়িং কিসের মধ্যে পড়ে? আর্থ্রোপোডের মধ্যে পড়ে। ঠিক আছে, সরলাক্ষী মেরুদণ্ডী প্রাণীদের মাথার দুপাশে। ঠিক আছে, এবং অমেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রেও কিন্তু থাকে, ঘাসফড়িং এর ক্ষেত্রেও কিন্তু সরলাক্ষী আছে। ঠিক আছে, সরলাক্ষী কিন্তু ঘাসফড়িং এর ক্ষেত্রেও আছে, এবং মানুষের ক্ষেত্রে যে 2টা চোখ। আচ্ছা এটা দেখো, এটা কি? গোল বৃত্তাকার এবং অসংখ্য ওমাটিডিয়াম একক নিয়ে তৈরি। ঠিক আছে, আমরা ঘাসফড়িং এর পুঞ্জাক্ষী দেখছি, অসংখ্য ওমাটিডিয়ামের যে একক সেগুলো নিয়ে তৈরি। ওকে, আচ্ছা সরলাক্ষী নিজে একটা কি হিসেবে থাকে? একক হিসেবে থাকে। সো 2 নম্বর পার্থক্য তুমি এটা লিখবা, ওমাটিডিয়াম একক, আর ওখানে কি? সরলাক্ষী নিজে একটা একক। ওকে, আচ্ছা এখানে কি কি থাকে? ওই যে ঘাসফড়িং এর অংশগুলো লিখবা, কর্নিয়া, কর্নিয়াজেন কোষ, তারপর কোন কোষ, যে পার্টগুলো আছে আর কি। আর এখানে আমরা যে সরল যে কোষের সরল যে চোখের যে গঠনগুলো দেখছি, এগুলো তুমি লিখবা। ঠিক আছে, আচ্ছা এরপরে আইরিশ আবরণী, এটা অসংখ্য এবং লম্বা, আর এখানে কি থাকে? একটা থাকে। ঠিক আছে, আইরিশ একটা থাকে এবং গোল হয় আর কি আইরিশের আবরণী। আচ্ছা স্ক্লেরা এবং করয়েড এটা অনুপস্থিত থাকে এবং এখানে থাকে। সো তুমি যখন পার্টগুলো দেখতেছো যে কোনগুলা পুঞ্জাক্ষী এবং সরলাক্ষীতে, মানে কোনগুলো পুঞ্জাক্ষীতে নাই বাট সরলাক্ষীতে আছে, সো তুমি ওইটাই লিখছো আর কি, যে স্ক্লেরা এবং করয়েডটা উপস্থিত আর এখানে অনুপস্থিত। ঠিক আছে, তারপর আসো প্রতিবিম্ব। প্রতিবিম্ব হচ্ছে মৃদু আলো এবং উজ্জ্বল আলোতে ভিন্ন ধরনের প্রতিবিম্ব সৃষ্টি হয়। ঠিক আছে, 2 ধরনের প্রতিবিম্ব কিন্তু তোমার সৃষ্টি হয় আর তোমার হচ্ছে ইয়াতে ওমাটিডিয়ামে বা পুঞ্জাক্ষীতে। ঠিক আছে, বাট এখানে কি? এইখানে সবসময় একই ধরনের যে প্রতিবিম্ব সেটা গঠিত হয়। সো এইটা কিন্তু পরীক্ষাতে আসছে, এবং তুমি দেখো এই ছক থেকে তুমি লিখলে কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, গতে কিন্তু এটা আসার মতন একটা প্রশ্ন। আচ্ছা এরপর আমরা শেষ টপিকে চলে আসছি। শেষ টপিকটার নাম কি? হরমোন। ঠিক আছে, হরমোন থেকে কি কি প্রশ্ন আসছে দেখো।
হরমোন থেকে আসছে তোমার পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি থেকে কোন কোন হরমোন ক্ষরণ হয়, হরমোনের গুলার কাজ আর কি, কাজ এবং এখান থেকে যে রোগগুলো আছে, ঠিক আছে, রোগ। থাইরয়েড গ্রন্থি, থাইরয়েড গ্রন্থির যে হরমোনগুলোর কাজ এবং সাথে কি রোগ, ঠিক আছে। এরপর পুরো হরমোনের যে ভূমিকা, এটা খুবই লেস ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বাট প্রথম দুইটা এটা আসার চান্স বেশি, ঠিক আছে। এবং হরমোনের কাজ যদি বলে তাহলে কি ওই যে একটা তোমার চার্ট আছে না, ওই চার্ট থেকে তুমি যদি লিখো তাহলে হয়ে যাবে, ওকে। আচ্ছা, শুরুতে আমরা পিটুইটারি গ্রন্থি, এটার কাজ এবং রোগগুলো একটু দেখি। আচ্ছা, পিটুইটারি গ্রন্থি থেকে তোমার ওই যে চার্ট, ওই চার্ট পড়লে কিন্তু হয়ে যাচ্ছে। পিটুইটারি গ্রন্থি থেকে কি আসে, গ্রোথ হরমোন আসে বা বৃদ্ধি পোষক। তোমরা যদি ক্লিয়ারলি নাও দেখতে পাও, আমার কথাগুলো শোনো, ঠিক আছে, এবং বইটা বের করো, তাহলে হবে। তাহলে শুরুতে দেখো, বৃদ্ধি পোষক হরমোন, গ্রোথ হরমোন আর কি, বৃদ্ধি ঘটায়। বৃদ্ধি আমাদের কেমনে ঘটে, অস্থির বৃদ্ধি ঘটে, তারপর কোমল টিস্যুর বৃদ্ধি ঘটে, ঠিক আছে। তারপর হচ্ছে প্রোটিন সংশ্লেষ হয়, এই যে মাসেল তৈরি করতে হবে, মাসেল তৈরি করার জন্য প্রোটিন সংশ্লেষ হবে, তো এইভাবে বৃদ্ধি হবে আর কি। থাইরয়েড উদ্দীপক হরমোন, তাহলে সে কি করবে, থাইরয়েডকে উদ্দীপনা দিবে যাতে থাইরয়েডের সে তার যে হরমোন সেগুলো সে ক্ষরণ করে, ঠিক আছে। সো এইভাবে কি করবে, থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি, ক্ষরণ, কার্যকারিতা এগুলো নিয়ন্ত্রণ করবে। তারপর লুটিনাইজিং হরমোন, লুটে নিবে, কি লুটে নিবে, ডিম লুটে নিবে, এই জন্য নারীর শরীরে কি হবে, ডিম্বপাত হবে, ঠিক আছে। লুটিনাইজিং, কি লুটে নিবে, ডিম লুটে নিবে, এই জন্য কি হবে, ডিম্বপাত হবে। ফলিকল স্টিমুলেটিং হরমোন, এই জন্য ফলিকলকে সে কি করবে, উদ্দীপনা দিব, ঠিক আছে। তাহলে ডিম্বাশয় ফলিকলের কি করবে, পূর্ণতা দান করবে। প্রোল্যাকটিন, ল্যাক্টোর সাথে মানে কি, দুগ্ধ, ঠিক আছে। সো স্তন গ্রন্থির বৃদ্ধি এবং দুগ্ধক্ষরণ, এটা কি, প্রোল্যাকটিন। এরপর আসো অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন। আবার দেখো ট্রপিক হরমোন, ট্রপিক হরমোন জিনিসটা কি, সে একটা গ্রন্থি থেকে ক্ষরণ হইতেছে, আরেকটা গ্রন্থির ক্ষরণ সে নিয়ন্ত্রণ করতেছে। তাহলে সে দেখো অ্যাড্রেনাল গ্রন্থির ক্ষরণ সব কার্যকারিতা সে নিয়ন্ত্রণ করবে। তারপর আসো, তারপর কি মেলানোসাইট উদ্দীপক, আবার দেখো উদ্দীপক হরমোন, তার মানে কি মেলানোফোর কোষ যেটা, ওই মেলানোফোর কোষের যে কাজগুলো সে নিয়ন্ত্রণ করবে, ঠিক আছে। এবং আরও দুইটা আছে পশ্চাৎ ভাগ থেকে, একটা আসে অ্যান্টিডায়াবেটিক হরমোন, আর একটা হচ্ছে অক্সিটোসিন। অক্সিটোসিন কি করে, জরায়ুর সংকোচন এবং দুগ্ধকরণ করে। এবং অ্যান্টিডায়াবেটিক হরমোন, এটা মেনলি কাজ করে ডিসিটিতে, ঠিক আছে। নেফ্রনের যে ডিসিটি অংশ আছে, ডিসিটি অংশতে কি করবে, পানির যে পুনঃশোষণ ক্ষমতা বৃদ্ধি করবে, ঠিক আছে। এরপর রক্তের পরিমাণ সে বৃদ্ধি করবে, ওকে। অ্যান্টিডাইউরেসিস, ডাইউরেসিস, ডাইউরেসিস, ডাইউরেসিস মানে হচ্ছে মূত্রের পরিমাণ বাড়ানো, ঠিক আছে। আর অ্যান্টিডাইউরেসিস মানে হচ্ছে মূত্রের পরিমাণ কমানো। মূত্রের পরিমাণ কমানো মানে কি, পানি পুনঃশোষণ বেশি হইতে হবে, পানি যাতে বাইরে বেশি না বের হয়, মূত্রের মাধ্যমে যাতে বের না হয়, তাই না। এই জন্য অ্যান্টিডাইউরেসিস মানে কি, মূত্রের পরিমাণ কমানো এবং পানি পুনঃশোষণ বৃদ্ধি করা, ঠিক আছে। সো এই কাজগুলো তোমার কে করবে, পিটুইটারি গ্রন্থি করবে। এবং পিটুইটারি গ্রন্থিকে বলে প্রভু গ্রন্থি, কেন, কারণ এখান থেকে মেনলি ট্রপিক হরমোনগুলো আসে। ট্রপিক হরমোন কি করে, নিজের কাজগুলো তো আসে, নিজের কাজ হচ্ছে গ্রোথ হরমোনের কাজ করে, তারপর অ্যান্টিডায়াবেটিক, অক্সিটোসিন, তারপর হচ্ছে লুটিনাইজিং, অনেক কাজ তো সে নিজে করে। এছাড়া সে বাকি গ্রন্থির যে কাজগুলো সেগুলো নিয়ন্ত্রণ করতেছে। সো তাকে এজন্য কি বলা হচ্ছে, প্রভু গ্রন্থি বলা হচ্ছে, কারণ বাকি অনেক গ্রন্থির ক্ষরণ তার উপর ডিপেন্ড করতেছে, ওকে। সো এগুলো তুমি লিখবা পিটুইটারি গ্রন্থি থেকে। এরপর যে রোগগুলোর মধ্যে কি আছে, প্রথম যেটা সেটা কি, ডোয়ারফিজম, ডোয়ারফিজম, ঠিক আছে। গ্রোথ হরমোন, যেটা গ্রোথ হরমোন যদি কমে যায় তাহলে কি হবে, বাচ্চাকালে যদি কমে যায় তাহলে আকৃতি বৃদ্ধি পাবে না, ওটাকে আমরা কি বলি, ডোয়ারফিজম বলি, বামনত্ব, বামনত্ব, ঠিক আছে, বামনত্ব হবে আর কি, বামনত্ব, ঠিক আছে, বামনত্ব। আর যদি হয়, আর যদি চাইল্ড অবস্থায়, অ্যাডোলেসেন্স শেষ হয় নাই, ঠিক আছে, মানে গ্রোথ এখনো শেষ হয় নাই, সেই সময় যদি গ্রোথ হরমোন বেশি বৃদ্ধি হয়ে যায়, বেশি বেড়ে যায়, ওটাকে আমরা কি বলি, গাইগ্যান্টিজম বা দৈত্যাকৃতি, গাইগ্যান্টিজম, ঠিক আছে, গাইগ্যান্টিজম বা দৈত্য আর কি, দৈত্য বলি। আর অ্যাডাল্ট হয়ে গেছে, অ্যাডাল্ট হয়ে যাওয়ার পরে যদি হয় এরকম যে গ্রোথ হরমোন স্টপ হয়ে যাওয়ার কথা, বাট স্টপ হয় নাই, ঠিক আছে, গ্রোথ হরমোন বেশি বেড়ে গেছে আর কি। গ্রোথ হরমোন এমনিতে ক্ষরণ হয় কিন্তু বেশি পরিমাণে ক্ষরণ হয়েছে, ঠিক আছে, অ্যাডাল্ট অবস্থায়, তখন ওটাকে আমরা কি বলি, গরিলাত্ব বলি বা অ্যাক্রোমেগালি বলি, গরিলাত্ব বা এটাকে আমরা কি বলি, অ্যাক্রোমেগালি বলি, ঠিক আছে। অ্যান্টিডায়াবেটিক হরমোন, এটা যদি কম ক্ষরণ হয় তাহলে কি হবে, এডিএইচ যদি কম ক্ষরণ হয় এটাকে আমরা কি বলি, ডায়াবেটিস ইনসিপিডাস হবে, তখন কি হবে, ডায়াবেটিস ইনসিপিডাস, ডায়াবেটিস ইনসিপিডাস, ঠিক আছে। তো আমরা রোগগুলো কিন্তু দেখে ফেললাম। এরপর আসো থাইরয়েড গ্রন্থি, থাইরয়েড গ্রন্থির যে কাজ, এটা হয়তো বুঝতে পারতেছো না এখান থেকে, কোনো সমস্যা নাই, আমি স্ক্রিনশট নিয়ে এটা আসলে অ্যাড করছি। সো তোমার তো বইটা আছে, আমার কথা শুনে এবং বইটা খেয়াল করো, ঠিক আছে। আচ্ছা, থাইরয়েড গ্রন্থি থেকে তিনটা হরমোন আসে, একটা হচ্ছে ট্রাইয়োডোথাইরোনিন,
থাইরক্সিন এবং ক্যালসিটোনিন। এটার মধ্যে দ্বিতীয় যে হরমোনটা আছে থাইরক্সিন, এটার পরিমাণটা একটু বেশি। কি কি কাজ করে? শরীরের যত বিপাকীয় হার, বিপাকীয় কাজ এরা নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? বিপাকীয় হার, তারপর হৃদস্পন্দন, প্রোটিন সংশ্লেষণ, এই কাজগুলো নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? আচ্ছা, টায়ারোথাইরোনিন এবং থাইরক্সিন দুইটা মিলেই কিন্তু এই কাজ করতেছে, বিপাকীয় কাজ, তারপর প্রোটিন সংশ্লেষণ, তারপর হচ্ছে বৃদ্ধি, প্রোটিন সংশ্লেষ করে না বৃদ্ধি হবে, তাই না? তারপর হচ্ছে হৃদস্পন্দন। সো এই কাজগুলো কিন্তু ওই দুইটা হরমোন মিলে করতেছে। এবং ক্যালসিটোনিন সে কি করে? রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে। ক্যালসিয়াম Ca2+ যেটা ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে, মানে ক্যালসিয়াম পুনঃশোষণ সে মেনলি বৃদ্ধি করে, ঠিক আছে? নেফ্রনে ক্যালসিয়াম পুনঃশোষণ সে বৃদ্ধি করে। কে করে এটা? ক্যালসিটোনিন এই কাজটা করে। ওকে, তাহলে এর আমরা কাজগুলো পড়লাম। তাহলে তুমি কি করলা? থাইরয়েড হরমোন, এতে কোন হরমোন আসে, কাজ কি, এটা গেলা। এরপরে কি করবা? এরপরে তুমি হচ্ছে যে রোগগুলা আসলে কি। আচ্ছা, ট্রাইআয়োডোথাইরোনিন, থাইরক্সিন মিলে থাইরক্সিন আর কি, যদি বেড়ে যায় তাহলে কি হবে? হবে হচ্ছে গয়টার, ঠিক আছে? যদি বেড়ে যায় দেখবে যে একটা চার্ট আছে, চার্টে কিন্তু লেখা আছে গয়টার হবে। আমি জাস্ট একটু নামগুলো বলি যাতে তুমি হচ্ছে রিক্যাপ হয়ে যায় তোমার, ঠিক আছে? গয়টার হবে। আচ্ছা, এছাড়া এটা কিন্তু জেনারেল, সাধারণ গলগণ্ড আর কি, সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য, ঠিক আছে? আচ্ছা, বাচ্চাদের যদি বাচ্চাদের কি হয়? বাচ্চাদের হয় হচ্ছে ক্রিটিনিজম, ঠিক আছে? আর বুড়োদের কি হয়? বৃদ্ধদের হয় হচ্ছে মিক্সেডেমা, ঠিক আছে? মিক্সেডেমা, ক্রিটিনিজম, মিক্সেডেমা। আর এটা হচ্ছে গ্রেভস ডিজিজ আছে, গ্রেভস ডিজিজ, যেটা এক প্রকার গয়টার বা গলগণ্ড বলে উল্লেখ করা হয়েছে তোমাদের বইতে আর কি। ওকে, যদি এখানে থাইরক্সিনের পরিমাণ কমে যায় তখন হবে হচ্ছে গ্রেভস ডিজিজ। সো দেখো এই কয়টা নাম, গয়টার, তারপর হচ্ছে ক্রিটিনিজম, মিক্সেডেমা, গ্রেভস ডিজিজ, এই কয়টা যদি তুমি হচ্ছে নাম লিখো তাহলেই ভালো আর কি, ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু গেল থাইরক্সিনের জন্য। আরেকটা দেখো ক্যালসিটোনিন আছে। সো ক্যালসিটোনিন যদি কমে যায় তাহলে ক্যালসিয়াম পুনঃশোষণ হবে না। ক্যালসিয়ামের কাজ কি? ক্যালসিয়ামের কাজ হচ্ছে তোমার যে অস্থির যে ক্যালসিয়াম, অস্থির ক্যালসিয়াম নিয়ে আসবে কে? এই যে ক্যালসিটোনিন নিয়ে আসবে, তাই না? তো আমাদের শরীরের যে অস্থি গঠন করতেই ক্যালসিয়াম লাগে। সো ক্যালসিয়াম যদি না থাকে তাহলে অস্থি ঠিক মতন গঠন হবে না, তাই না? অস্থি ক্ষয় হয়ে যাবে। সো ক্যালসিয়াম কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ করতেছে এই জন্য। তাহলে অস্থি গঠন, ঠিক আছে? সো অস্থি গঠনে ব্যাঘাত আসবে, অস্থি গঠনে ব্যাঘাত আসবে, ঠিক আছে? যদি ক্যালসিয়াম যদি কমে যায়। ওকে, আর কি হবে? আরেকটা হবে টিটানি। এটাকে আমরা কি বলি? টিটানি। ক্যালসিয়ামের মাত্রা কমে গেলে কি হবে? খিঁচুনি হবে, টিটানি হবে। তাহলে দেখো, ক্যালসিটোনিন কমে গেলে ক্যালসিয়ামের মাত্রা কমে যাচ্ছে, ক্যালসিয়ামের মাত্রা কমে গেলে তোমার কি হবে? খিঁচুনি হবে, যেটাকে আমরা বলি টিটানি, টয় রাশি টয় জহলাকার নয় রশ্মি, ঠিক আছে? টিটানি। ওকে, তাহলে এই গেল দুইটা পিটুইটারি গ্রন্থি এবং থাইরয়েড গ্রন্থি, এই দুইটাই মিললে আসে পরীক্ষাতে। বাকিগুলো হালকা করে দেখে রাখবা, যদি হরমোনের কাজ দিয়ে দেয় আর কি। তো বাকি কয়েকটা হরমোনের তুমি নাম লিখবা, এরপর কাজ লিখবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো, এরপরে ক্ষতে অন্তঃকরা গ্রন্থি এবং বহিঃকরা গ্রন্থি, এই দুটার মধ্যে পার্থক্য আসে, ঠিক আছে? অন্তঃকরা গ্রন্থি মানে কি? অন্তঃকরা তো নালীবিহীন, নালী নাই। আর বহিঃকরা গ্রন্থি মানে কি? বহিঃকরা হচ্ছে স্বনাল গ্রন্থি, তার মানে এটা নালীযুক্ত, ঠিক আছে? তাহলে বহিঃকরা গ্রন্থির অপনাম হচ্ছে স্বনাল গ্রন্থি, যেটা হচ্ছে নালীযুক্ত, আর অন্তঃকরা গ্রন্থি হচ্ছে নালীবিহীন গ্রন্থি, ঠিক আছে? আচ্ছা, বহিঃকরা গ্রন্থি যেটা, সেখান থেকে মেনলি কি আসে? এনজাইম আসে, রস আসে, জুস আসে, মানে যেগুলো আসে নালীর মাধ্যমে প্রবাহিত হয় সেগুলো আসে কই থেকে? এনজাইম, যেগুলো এনজাইমগুলো আসে কই থেকে? তোমার বহিঃকরা গ্রন্থি থেকে। আর হরমোন যেটা, সেটা আসে কই থেকে? সেটা আসে হচ্ছে অন্তঃকরা গ্রন্থি থেকে। এখন দেখো, যেহেতু নালী নাই তাহলে এটা কিসের মাধ্যমে প্রবাহিত হয়? রক্ত এবং লসিকার মাধ্যমে। আর এটা যেহেতু নালী আছে, নালীর মাধ্যমে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, রক্ত এবং লসিকা দূরে নিয়ে যায়, সো হরমোন কোথায় যাবে? দূরবর্তী টার্গেটে যাবে। আর এটা নিকটবর্তী, নালী আর কতই বড় হবে, তাই না? নিকটে কাজ করবে। এরপরে উদাহরণটা বলছে আর কি। আচ্ছা, এরপর তোমাদের জন্য কয়ের কিছু সাজেশন, ঠিক আছে? একটু আমি বলি, দেখো মেনিনজাস হচ্ছে স্নায়ুতন্ত্রের আবরণ। তারপর অন্ধবিন্দু আমরা ডিসকাশন করছি। উপযোজন জিনিসটা কি? উপযোজন জিনিসটা হচ্ছে তোমার যে বস্তু যেটা তুমি দেখতেছো, ঠিক আছে, ওইটার সাথে আমাদের চোখের যে দূরত্ব সেটা চেঞ্জ না করে, ঠিক আছে, দূরত্ব তুমি চেঞ্জ করতেছো না, বাট এই যে লেন্স আছে, লেন্সের বক্রতা এটা পরিবর্তন করার মাধ্যমে তুমি দৃশ্যটা ঠিকই ভালোভাবে দেখতেছো, ক্লিয়ারলি দেখতেছো। এটা হচ্ছে উপযোজন, ঠিক আছে? তোমার এবং তোমার যে বস্তু যেটা আছে, যেটা তুমি দেখবা, এটার মধ্যে যে ডিস্টেন্স, এটা তুমি পরিবর্তন করতেছো না, বাট লেন্সের বক্রতা পরিবর্তন করে তুমি দৃশ্যটা দেখতেছো, ঠিক আছে? এটা হচ্ছে উপযোজন। এরপর আসো সিবেসাস গ্রন্থি হচ্ছে তেল ক্ষরণ করার জন্য এক প্রকার গ্রন্থি, আমাদের ত্বকে থাকে, এবং সে কি করে? তেল ক্ষরণ করে, যেটা ব্যাকটেরিয়া থেকে আমাদেরকে বাঁচায়, ঠিক আছে? আমাদের স্কিনকে ব্যাকটেরিয়া থেকে বাঁচায়।
তাহলে সিবাসাস গ্রন্থিটা কি? একটা তেল ক্ষরণ করার জন্য এক প্রকার গ্রন্থি, যেটা আমাদের কোথায় থাকে? ত্বকে থাকে। এরপর এর যে ক্ষরণ, এর ক্ষরণ থেকে কি হয়? ব্যাকটেরিয়াকে মানে কিল করার জন্য, ব্যাকটেরিয়াকে মারার জন্য এই যে গ্রন্থি, এই গ্রন্থিটার ক্ষরণটা ইউজ হয়, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো ব্যারো রিফ্লেক্স। ব্যারো রিফ্লেক্স জিনিসটা কি? ব্যারো রিফ্লেক্স হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের রক্তনালী এবং হৃৎপিণ্ড, ঠিক আছে, হৃৎপিণ্ডের মাধ্যমে যে রক্তচাপ নিয়ন্ত্রণ করে, রক্তচাপ নিয়ন্ত্রণের প্রক্রিয়াকে বলা হয় ব্যারো রিফ্লেক্স। ওকে, তাহলে তোমার কি রক্তনালী এবং হৃৎপিণ্ডের মাধ্যমে, রক্তনালী এবং হৃৎপিণ্ডের মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণ করা কে করতেছে? এটা স্নায়ুতন্ত্র, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এটা করতেছে, ঠিক আছে? সো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সাহায্যে রক্তনালী এবং হৃৎপিণ্ডের মাধ্যমে, ঠিক আছে, রক্তচাপ মেনটেন করার যে উপায় সেটাকে বলা হয় ব্যারো রিফ্লেক্স। করটিক স্নায়ুটা কি? 12 জোড়া করটিক স্নায়ু থেকে মস্তিষ্ক থেকে আসে, তাই না? হরমোনটা কি? হরমোন এক প্রকার জৈব রাসায়নিক পদার্থ, যেটা অন্তঃকরা গ্রন্থি থেকে আসে, এরপরে যে জৈবিক কাজগুলো আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? আচ্ছা, সিনাপসটা কি? সিনাপস হচ্ছে দুইটা নিউরনের মধ্যে যে সংযোগ, সেই জায়গাটাকে বলা হয় সিনাপস, ঠিক আছে? স্নায়ুতন্ত্র, স্নায়ুতন্ত্রটা কি? ওই যে এক্টোডার্ম থেকে উৎপত্তি, ঠিক আছে? এবং যে তোমার যে যত কাজ আছে আর কি, কোঅর্ডিনেশন, কন্ট্রোল, ঠিক আছে, সমন্বয় এবং নিয়ন্ত্রণের জন্য যে কাজটা, যে সিস্টেমটা স্পেশালাইজড, সেই সিস্টেম বা সেই তন্ত্রটাকে কি বলে? স্নায়ুতন্ত্র বলে, ঠিক আছে? আচ্ছা, এরপরে গ্লসোফ্যারেঞ্জিয়াল একটা করটিক স্নায়ু। রেটিনা, রেটিনা হচ্ছে তোমার অক্ষিকোলকের সব থেকে ভেতরের স্তরটা, ঠিক আছে, যেটা হচ্ছে আলোক সংবেদনশীল স্তর। এরপর কনজাংটিভা, কনজাংটিভা হচ্ছে ওই যে যে আবরণের বা পর্দার কথা বলছিলাম, ঠিক আছে, কর্নিয়ার সামনে থাকে, এবং এটা যদি প্রদাহ হয়, সেই প্রদাহকে আমরা কি বলি? কনজাংটিভাইটিস বলি, ঠিক আছে? ইউস্টেশিয়ান নালীটা কি? ওই যে মধ্যকর্ণ এবং নাসাগলবিলের সংযোগ ঘটাইতেছে, অর্গান অফ কটি, এগুলো বলছি। 3টা অস্থির নাম, ইউট্রিকুলাস বলছি। অন্তঃকরা গ্রন্থিটা কি? ঠিক আছে, অনাল গ্রন্থি আর কি, অনাল গ্রন্থি বা নালীবিহীন যে গ্রন্থিটা আছে, যেখান থেকে হরমোন ক্ষরণ হয়। তারপর থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কই থেকে আসে? অগ্রপিটিউটারি গ্রন্থি থেকে আসে। এরপরে কি করে? থাইরয়েডের যে কাজগুলো সেগুলো কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? প্যারাথাইরয়েড থেকে আসে প্যারাথরমোন, লাস্টেটা প্যারাথরমোন কোন গ্রন্থি থেকে আসে? ওকে, আচ্ছা, এরপরে তোমার যে ক্ষয়ের যে প্রশ্নগুলো একটু আমি রিডিং দেই, দেখো। দ্বিনেত্র দৃষ্টি বলতে কি বোঝায়? দ্বিনেত্র দৃষ্টি, দ্বিনেত্র দৃষ্টি কাকে বলে? দ্বি মানে কি? দুই, নেত্র মানে কি? চোখ। এই যে দুইটা চোখ দিয়ে আমরা একই দৃশ্য যখন দেখতেছি, স্পষ্ট ইমেজ, স্পষ্ট দৃশ্য তৈরি হইতেছে, এটাকে বলা হয় দ্বিনেত্র দৃষ্টি, ঠিক আছে? উপযোজন বললাম একটু আগে। পিটুইটারি গ্রন্থিকে প্রভুর গ্রন্থি কেন বলা হয়? এগুলো ডিসকাস করছি। ট্রপিক হরমোনও ডিসকাস করছি। মিশ্র গ্রন্থি, যেরকম তোমার এই যে অগ্নাশয়, অগ্নাশয় এটাকে মিশ্র গ্রন্থি কেন বলা হয়? কারণ এখানে বহিঃকরা এবং অন্তঃকরা দুইটা গ্রন্থি আছে, ঠিক আছে? বহিঃকরা গ্রন্থি, এখান থেকে কি আসে? এনজাইমগুলো আসে, তাই না? তোমার যে পরিপাকের যে এনজাইমগুলো আসে, এবং আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এখান থেকে যে হরমোনগুলো আসে। এই জন্য তোমার মিশ্র গ্রন্থি কেন বলা হচ্ছে? কারণ অন্তঃকরা গ্রন্থি এবং বহিঃকরা গ্রন্থি দুইটা হিসেবে কাজ করতেছে, ঠিক আছে? এই জন্য এটাকে বলা হয় মিশ্র গ্রন্থি। মেনিনজাইটিস আলোচনা করছি। এরপরে লালা গ্রন্থি এই চ্যাপ্টারে নাই। আচ্ছা, করটিক স্নায়ু বলতে কি বোঝায় বলছি। ফেশিয়াল স্নায়ু এবং অলফ্যাক্টরি স্নায়ু। আচ্ছা, কোন স্নায়ুটা হচ্ছে সংবেদী, ঠিক আছে? এটা একটু দেখবা যে কোনটা হচ্ছে সংবেদী, কোনটা হচ্ছে চেষ্টীয়। এটা নিয়ে কিন্তু আমি একটা ডিটেলস ভিডিও, একটা ছোট্ট ভিডিও দিছি 20 মিনিটের মোটামুটি, যেটা আসলে দেখলে তোমার ওই চার্ট থেকে যত এমসিকিউ আসবে, সিকিউ আসবে, এটা কখনোই ভুল হবে না, ঠিক আছে? মানে করটিক স্নায়ু থেকে, ওই যে ছক থেকে, এটা থেকে যেই প্রশ্নটা আসুক, কখনোই তোমার আর ভুল হবে না। আচ্ছা, সংবেদী কোনগুলা? সংবেদী হচ্ছে যারা সংবাদ মস্তিষ্কে নিয়ে যায়, ঠিক আছে? আর চেষ্টীয় কারা? যারা মস্তিষ্ক থেকে ওই সংবাদটা, মানে ওটার একটা অ্যাকশন নিয়ে আসে, ঠিক আছে? ধরো মশা বসলো, এই সংবাদটা মস্তিষ্কে গেল, এটা কি? এটা হচ্ছে সংবেদী। এরপর আমি যে মারলাম, এটা কি? এটা হচ্ছে চেষ্টীয় স্নায়ু, বুঝছো? সো ফেশিয়াল যেটা, ফেশিয়াল স্নায়ুকে মিশ্র প্রকৃতি। কাদেরকে মিশ্র বলা হয়? যাদের সংবেদী এবং চেষ্টীয় দুইটা ইউনিটে আছে, সংবেদী অংশ কাজ করে, চেষ্টীয় অংশ কাজ করে, এদেরকে বলা হয় মিশ্র। তো ফেশিয়ালের আমরা জানি দুইটা ব্রাঞ্চ থাকে, একটা হচ্ছে প্যালাটাইন ব্রাঞ্চ আর একটা হচ্ছে হায়োম্যান্ডিবুলার ব্রাঞ্চ, ঠিক আছে, বা শাখা। প্যালাটাইন ব্রাঞ্চটা বা প্যালাটাইন শাখাটা সংবেদী হিসেবে কাজ করে, আর হায়োম্যান্ডিবুলারটা কাজ করে কি হিসেবে? হায়োম্যান্ডিবুলারটা কাজ করে তোমার হচ্ছে চেষ্টীয় হিসেবে, ঠিক আছে? এই জন্য যেহেতু সংবেদী হিসেবে কাজ করতেছে, চেষ্টীয় হিসেবে কাজ করতেছে, এই জন্য এটাকে কি বলা হয়? মিশ্র বলা হয়। ওকে, আচ্ছা, তো এই হলো ব্যাপার। তোমরা কি করবা? তোমরা হচ্ছে চ্যাপ্টারটা সুন্দর করে, আমি যে সিকিউ টপিকগুলো বললাম, তুমি ক্লাসটা করো, ঠিক আছে? চিত্রটা প্র্যাকটিস করো। এরপর যে আমি জায়গাগুলো দেখাইছি বই থেকে, আমার কথাটা তুমি শুনছো, এরপর বইটা বের করে পড়ে ফেলো, ঠিক আছে? তাহলে এই চ্যাপ্টার থেকে যে ক, খ, গ, ঘ আসবে, তুমি সব কিছুই অ্যান্সার করতে পারবা। এবং করটিক স্নায়ু যে ছকটা, সেটা আমার পেজ থেকে, তারপর ইউটিউবে দেখবা যে হচ্ছে ভিডিও আকারে দেওয়া আছে, ঠিক আছে? সো এখান থেকে তুমি দেখে ফেলতে পারো। ওকে, সো তোমাদের জন্য শুভকামনা। আই হোপ
তোমরা বুঝছো এবং এটা তো তুমি বুঝতেছো, এটা কিন্তু বেসিক ক্লিয়ার করার কোনো ক্লাস না, ঠিক আছে, যে তোমার এই চ্যাপ্টারটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত 1 ঘন্টায় আমি পড়ায় দিলাম, ঠিক আছে, মানে বেসিক ক্লিয়ার করে থাক, এটা তো সম্ভব না 1 ঘন্টায়, তাই না? এটা একটা রিভিশন ক্লাস। সো তুমি যদি চ্যাপ্টারটা আগে থেকে পারো, এই ক্লাসটা করলে কি হবে, তোমার যে প্রিপারেশনটা সেটা আরও মজবুত হবে। ক্লিয়ার? আর এটার বেসিক ক্লিয়ার করে ডিটেলড ক্লাস এগুলো তো আসেই, আমাদের ইউটিউবগুলো চেক করবা তাহলে দেখতে পারবা, আমারই ক্লাস আছে এটার উপরে, ওকে, সেটা তোমরা দেখতে পারো। সো সবাই ভালো থাকো।